Assalamu alaikum. Welcome to the 14th lecture of Classics in Translation. আজকে আমরা আমাদের নতুন টেক্সট শুরু করতে যাচ্ছি। আমি ধারণা করেছিলাম ফাইনালে বেশ কিছু সময় আমরা পাবো, কিন্তু আনফরচুনেটলি আমাদের 4 তারিখ থেকেই ফাইনাল শুরু করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের সিলেবাসটা আমরা একটু কনসাইজ করে নিব, একটু কম্প্যাক্ট করে। ভার্জিলের ইনিয়াড, এটা হচ্ছে আমরা কাহিনীতে গুরুত্ব দেব, ওভারঅল কাহিনীতে গুরুত্ব দেব। আর আমরা ফোকাস করব হচ্ছে আমাদের এই এপিক, এই মহাকাব্যের যে মূল চরিত্র ইনিয়াস ক্যারেক্টারটাকে একটু ডিটেইলে বোঝার চেষ্টা করব। এইটুকু করে মনে হয় আমাদের সময় শেষ হয়ে যাবে, আমরা মনে হয় আর আগাতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা আজকের লেকচার 14, এটা অলরেডি রেকর্ডিং আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল গত সেমিস্টারে, যেটা আমরা সেই রেকর্ডিংটা ওই ক্লাসটাই আমরা আজকে ইন ডিটেইলে করব। ইন ডিটেইলে যদি আপনাদের কোনো রকম কনফিউশন থাকে সেই কনফিউশন গুলো সলভ করে, কোনো কোয়েশ্চেন থাকলে সেই কোয়েশ্চেন সলভ করে আমরা আগাবো। আমরা 3টা ক্লাস আমাদের প্রয়োজন। আজকের ক্লাস হয়ে গেলে আমাদের আর 2টো ক্লাস প্রয়োজন, তাহলে আমরা মোটামুটি ফাইনালের জন্য প্রিপেয়ার হয়ে যাব। সেই ক্ষেত্রে আগামী বুধবার আমরা 2টা ক্লাস করব। দুটা ক্লাস করলে পরপর 2টা ক্লাস করে ফেলবো। পরপর 2টা ক্লাসের প্রথম ধাপে আমরা ইনিয়াস ক্যারেক্টারটা সহ প্লাস কাহিনীটা আমরা কভার করে ফেলবো। আর পরে যে ক্লাসটা সেটা হচ্ছে আমরা রিভিউ করে ফেলবো, ফাইনালের রিভিউ ক্লাসটা আমরা করে ফেলবো। তাহলে আমরা আজকে শুরু করি। আশা করি আপনারা রেকর্ডিংটা দেখেছেন। বুধবার পরপর ক্লাস করে ফেলবো আমরা, 4টা থেকে পরপর 2টো ক্লাস। এই ধরেন 2 ঘন্টা ক্লাস করব, তাহলেই আমরা আমাদের ফাইনালের জন্য আমরা মোটামুটি প্রিপেয়ার হয়ে যাব ইনশাআল্লাহ। স্যার ফাইনাল হ্যাঁ বলেন। থেকে হবে স্যার স্টার্ট? ফাইনাল উইক শুরু হচ্ছে 4 তারিখ থেকে, মানে আমাদের হাতে সময় একেবারেই কম। সেজন্য আমরা সিলেবাসটাকে একটু কম্প্যাক্ট করছি, একটু মডিফাই করছি আপনাদের সুবিধার জন্য। ঠিক আছে, ওকে, অন্যরা জয়েন করতে করতে আমরা আস্তে আস্তে শুরু করি। So today we are officially starting our final text, the third text, second epic. আমরা অলরেডি একটা মহাকাব্য শেষ করেছি মিড টার্মের আগে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সেকেন্ড এপিক, থার্ড টেক্সট, Virgil's Aeneid. An introduction. About the Aeneid. Aeneid প্রনাউন্সিয়েশনটা কেমন হবে শুরুতেই দেয়া আছে আপনাদের সুবিধার জন্য, ট্রান্সক্রিপশন দেয়া আছে, দেখেন। The Aeneid, ট্রান্সক্রিপশনে দেখতে পাচ্ছেন ই, তারপর এন তে একটা প্রেসার পড়বে, ইনি, লং ই, ইনি, দেন ইড, ইনিড প্রনাউন্সিয়েশনটা হবে হচ্ছে দ্য ইনিড। না সাউন্ডটাতে প্রেসার পড়বে, দ্য ইনিড। দিস ইজ আ ল্যাটিন এপিক পোয়েম। এই মহাকাব্যটা কোন ভাষায় লেখা? ল্যাটিন ভাষায় লেখা। ইট ওয়াজ রিটেন বাই ভার্জিল। এই মহাকাব্যটা, এই ইনিয়াড লিখেছেন ভার্জিল মহাকাব্যটা লিখেছেন between 29 and 19 BC, যীশু খ্রিস্ট জন্মের আগে, খ্রিস্টপূর্ব 29 খ্রিস্টপূর্ব থেকে 19 খ্রিস্টপূর্ব, মানে 11 বছর সময় লেগেছে। 29 বিফোর ক্রাইস্ট টু 19 বিফোর ক্রাইস্ট, যীশু খ্রিস্ট জন্মেরও আরো 19 বছর আগে এই মহাকাব্যটা লেখা শেষ হয়েছিল, between 29 and 19 BC। এখন আমাদের এই মহাকাব্যের মূল বিষয়বস্তু কি? What is the central story? What is the plot of this epic? This epic, Aeneid, tells
tells the legendary story of Aeneas. This epic, আমরা এই মহাকাব্য, তাহলে গল্পটা কি? It tells the legendary story of Aeneas, এই মহাকাব্যের মূল চরিত্র, আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার অফ দিস এপিক Aeneas। স্পেলিংটা কি? AENEAS, Aeneas। আমাদের নায়কের নাম হচ্ছে Aeneas। Who is Aeneas? Aeneas is a Trojan. আমরা যারা হোমারের ইলিয়াড পড়েছি তারা ট্রোজানদের সম্পর্কে জানি। একটু মনে করিয়ে দেই, Aeneas ছিল হচ্ছে হেক্টরের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনাপতি ট্রোজানদের সেনাবাহিনীতে। হেক্টর ছিল কমান্ডার ইন চিফ। হেক্টরের পরবর্তী সবচেয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেনাপতি ছিলেন Aeneas। Aeneas সম্পর্কে আমরা হালকা একটু জেনেছিলাম হোমারের ইলিয়াডে। সেই Aeneas যে ছিল একটা মাইনর ক্যারেক্টার, হোমারের ইলিয়াডে Aeneas ছিল একটা মাইনর ক্যারেক্টার। সেই Aeneas আমাদের এই ইলিয়াড মহাকাব্যের মূল চরিত্র, সেন্ট্রাল ক্যারেক্টার, প্রোটাগনিস্ট আমরা বলতে পারি। Aeneas, a Trojan who traveled to Italy. সে ট্রয় থেকে ইতালিতে ট্রাভেল করেছিল। Where he became the ancestor of the Romans. ইতালিতে পৌঁছার পর ঘটনাক্রমে Aeneas সে হয়ে যায় ancestor of the Romans, রোমান জাতি, রোমান সাম্রাজ্যের ancestor, পূর্বসূরি। বুঝতে পারছেন? দিস ইজ দ্য স্টোরি অফ দিস এপিক। গল্পটা কি? দিস এপিক ভার্জিলের লেখা, ভার্জিল লিখেছেন এই মহাকাব্যটি। গল্পটা কি? It tells the legendary story of Aeneas. Aeneas এর গল্প। A Trojan who traveled to Italy where he became the ancestor of the Romans. মহাকাব্যে কতগুলো লাইন আছে? It comprises 9,896 lines. এই মহাকাব্যে লাইন আছে 9,896টা। নেক্সট স্লাইডে যাই। এই যে মহাকাব্যটা লেখা হলো, এই মহাকাব্য লেখার পেছনে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে নেই। ব্যাকগ্রাউন্ড অফ রাইটিং দ্য এনিয়াড। অগাস্টাস কে ছিলেন? আপনারা কেউ কেউ হয়তো বলতে পারবেন। অগাস্টাস ছিলেন রোমান সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্রাট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রোমান এম্পারার্স। অগাস্টাস একসময় অর্ধেক পৃথিবী শাসন করেছেন, ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল রোমান এম্পারার্স অফ অল টাইম। Augustus Caesar, Augustus pressed Virgil to write the epic. Augustus ভার্জিলকে প্রেসার দিয়েছিলেন, চাপ প্রয়োগ করেছিলেন টু রাইট দ্য এপিক, এই মহাকাব্যটা লেখার জন্য ভার্জিলকে প্রেসার দেওয়া হয়েছিল, চাপ দেওয়া হয়েছিল। কেন কেন চাপ দেওয়া হয়েছিল? হোমার তো প্রেসারে পড়ে ইলিয়াড অডিসি লিখেননি, তাহলে কেন ভার্জিল প্রেসারে পড়ে বাধ্য হয়ে এই মহাকাব্যটা লিখছেন? খুবই গুরুত্বপূর্ণ তথ্য, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ মার্ক ইট ডাউন, ভেরি ইম্পর্টেন্ট ফর ফাইনাল। রোমান সম্রাট অগাস্টাস ভার্জিলকে চাপ দিচ্ছেন, প্রেসার দিচ্ছেন একটি মহাকাব্য লেখার জন্য। কেন চাপ দিচ্ছেন? সেই মহাকাব্যে কি থাকবে? To write the epic in order to illustrate the glory of Rome due to his leadership. মহাকাব্যে কি লেখা থাকবে? মহাকাব্যে কি ফুটিয়ে তোলা হবে? ভার্জিলকে প্রেসার দেওয়া হয়েছিল যাতে উনি একটা মহাকাব্য লিখেন। সেই মহাকাব্যে লেখা থাকবে, ইলাস্ট্রেট করা থাকবে, ফুটিয়ে তোলা হবে দ্য গ্লোরি অফ রোম, রোমান সাম্রাজ্য, রোমের গ্লোরি, মহত্ব, ডিউ টু হিজ লিডারশিপ। অগাস্টাসের শাসনামলে রোমান সাম্রাজ্য কত মহান সাম্রাজ্য, কত শ্রেষ্ঠ সাম্রাজ্য হয়েছিল, সেই সাম্রাজ্যের মহত্ব একটা মহাকাব্যে ফুটিয়ে তুলতে হবে।
কোন একটা জাতির সাংস্কৃতিক এবং সাহিত্যিক যে উন্নতি সেটা পরিমাপ করা হয় মহাকাব্যের মধ্য দিয়ে। যে সংস্কৃতিতে একটা মহাকাব্য আছে সেই সংস্কৃতি উন্নত সংস্কৃতি। এখন রোমানরা ছিল হচ্ছে যুদ্ধবাজ জাতি। তারা বছরের পর বছর, হাজার বছর ধরে তারা শুধু যুদ্ধই করে গেছে, বিভিন্ন জায়গা দখল করেছে। তারা ছিল যুদ্ধবাজ, কেউ কেউ বলে সন্ত্রাসী জাতি। মানে তারা তাদের বল প্রয়োগ করে পৃথিবীর বিভিন্ন জায়গা দখল করেছে, তারা তাদের রাজত্ব কর্তৃত্ব কায়েম করেছে। তারা ছিল যোদ্ধা জাতি। এখন এই যোদ্ধা জাতি, তাদের কোনো সাংস্কৃতিক কোনো ভিত্তি ছিল না। এখন অগাস্টাস চিন্তা করলেন যে আমাদের তো ক্ষমতা আছে, প্রতিপত্তি আছে, সব আছে, শুধুমাত্র সাংস্কৃতিক দিক থেকে, কালচারের দিক থেকে আমরা একটু পিছনে পড়ে আছি। এখন আমরা যদি কালচার দিক থেকে যদি জাতে উঠতে চাই, তাহলে কি প্রয়োজন? আমাদের সংস্কৃতিটাকে উন্নত করতে হবে। সংস্কৃতি উন্নত করতে হলে কি করতে হবে? উন্নত সংস্কৃতি যেমন সেই রকম এগিয়ে যেতে হবে। উন্নত সংস্কৃতি কিরকম আছে? ওই সময়ে সবচেয়ে উন্নত সংস্কৃতি ছিল হচ্ছে গ্রিকদের। গ্রিকদের সংস্কৃতি ছিল সবচেয়ে উন্নত। তখন রোমানরা বলছে আমরা যদি গ্রিকদের মতো হতে পারি, ওদের সংস্কৃতির মতো যদি হতে পারি, তাহলে দারুণ হয়। কিভাবে সেটা করা সম্ভব? লিটারেচারে আগাতে হবে, কালচারে আগাতে হবে। লিটারেচারে আগাতে হলে কোন লিটারেচার, কোন ধরনের লিটারেচার লেখা হলে সেটা কালচারকে খুব দ্রুত যাতে তুলে উঠতে পারবে, খুব দ্রুত আমাদের সংস্কৃতিটা উন্নত হবে, সেটা হচ্ছে দেখা গেল যে মহাকাব্য। কোন সংস্কৃতিতে যদি একটা মহাকাব্য থাকে, তাহলে সেই সংস্কৃতি একটা উন্নত সংস্কৃতি হিসেবে বিবেচিত হবে। অগাস্টাস তখন, তার বন্ধু ছিল ভার্জিল, ভার্জিলকে তখন সে নানাভাবে প্রেসার দিয়ে বলল যে আমাদের কালচারে যেভাবে হোক একটা মহাকাব্য লিখে দাও। আমাদের আমাদের ক্ষমতা প্রতিপত্তি কোনো কিছুর অভাব নাই, শুধু আমাদের প্রয়োজন কি? একটা মহাকাব্যের। যে কোনোভাবে একটা মহাকাব্য লিখে দাও। অগাস্টাস ভার্জিলকে প্রেসার দিচ্ছে যে দেখো, আমি তো খুব দারুণ ভাবে শাসন করছি, আমার শাসনামলে আমার সাম্রাজ্য খুব চমৎকার ভাবে চলছে, রোম দেখো কত উন্নত, দেখো দ্য গ্লোরি অফ আওয়ার সিভিলাইজেশন, দ্য গ্লোরি অফ আওয়ার এম্পায়ার, রোমান সাম্রাজ্য কত চমৎকার। এই চমৎকার রোমান সাম্রাজ্য এবং আমার শাসনামলে সবকিছু কত দারুণ ভাবে চলছে, এই সবকিছু মিলিয়ে তুমি চমৎকার একটা মহাকাব্য লিখে দাও তো, যাতে আমাদের সংস্কৃতি, আমাদের সাম্রাজ্যটা যেন একটা কালচারালি, লিটারেরি দিক থেকে, সাহিত্যিক এবং সাংস্কৃতিক দিক থেকে যেন একটা উন্নত সংস্কৃতি হিসেবে পুরো পৃথিবীতে বিবেচিত হয়, হাজার হাজার বছর যেন আমাদের সংস্কৃতি টিকে থাকে। Although, second পয়েন্টে দেখেন, although Virgil was proud that Augustus believed he could accomplish the task. এখন ভার্জিল ছিলেন একজন প্রাউড রোমান, তিনি রোমানদের গ্লোরি একটা মহাকাব্যে লিখবেন, এটা তো তার জন্য গর্বের ব্যাপার, তাই না? ভার্জিল কিন্তু খুব গর্বিত ছিলেন যে এত বড় কাজ আমি করছি, আমার কাজ হাজার হাজার বছর মানুষ পড়বে, কত বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, মানে অগাস্টাস তাকে সেই দায়িত্বটা দিয়েছে রোমান সাম্রাজ্যের গ্লোরি একটা মহাকাব্যে লিপিবদ্ধ করার জন্য, লেখার জন্য। বিশাল ব্যাপার, ভার্জিল খুশি হয়ে গেলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, হি ওয়াজ নেভার রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইট। যদিও তিনি অনেক গর্বিত ছিলেন, কিন্তু তিনি আসলে নিজের ইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে সাহিত্য রচনার একটা ব্যাপার আছে না, হোমার যেমন তার নিজের মনের আনন্দে ইলিয়াড, অডিসি মহাকাব্য লিখে গেছেন, কিন্তু ভার্জিল কিন্তু মনের আনন্দে মহাকাব্য লেখার সুযোগ পাচ্ছেন না। যখনই এটা একটা দায়িত্ব হয়ে গেল, তখন কিন্তু একটা প্রেসার কাজ করছে। খুব বেশি খুশি হয়ে নিজের মন মতো কিন্তু লিখতে পারছেন না। ভার্জিল কিন্তু একটা জটিলতায় পড়ে গেলেন। তাহলে এটা তার দায়িত্ব না, বাধ্য হয়ে তাকে লিখতে হচ্ছে, অগাস্টাস তাকে প্রেসার দিয়ে লিখিয়ে নিচ্ছে। ভার্জিল কিন্তু মনের আনন্দে মহাকাব্য লিখছেন না, নিজের মতো করে, ইচ্ছা মতো। অগাস্টাস কিন্তু ফরমাইশ দিয়ে তাকে দিয়ে লিখিয়ে নিচ্ছে। এটা কিন্তু একটা ম্যানুফ্যাকচার্ড কাজ।
ভার্জিল যদিও প্রথমে প্রাউড ছিলেন, প্রথম প্রথম খুব গর্বিত ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি দেখলেন যে তার আসলে মন ভরছে না, তার আসলে ভালো লাগছে না লিখতে, তো উনি দায়িত্ব পালন করছেন। এই মহাকাব্যটা জাস্ট দায়িত্ব পালন করার জন্য লিখছেন। থার্ড পয়েন্টে সেটাই আছে, দেখেন লেখা, টু ভার্জিল, ভার্জিলের কাছে দিস টাস্ক ওয়াজ এ ডিউটি, ভার্জিলের কাছে এটা ছিল একটা দায়িত্ব। হি হ্যাড নো চয়েস বাট টু পারফর্ম, ভার্জিল চাইলেই এটা অমান্য করতে পারতেন না, বাধ্য হয়ে ভার্জিল এই মহাকাব্যটা লিখছেন, বাধ্য হয়ে লিখছেন, ফোর্সড, ভালো করে খেয়াল করেন, ফোর্সড, অগাস্টাস ভার্জিলকে ফোর্স করছেন, ভার্জিলকে লিখতেই হবে, না লিখে উপায় নাই, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি তাকে প্রেসার দিচ্ছে। এখন ভার্জিল সে চাইলেই যে নিষেধ করবে তা কিন্তু না, অগাস্টাস চিন্তা করেন তখন তার হাতে পুরো অর্ধেক পৃথিবীর ক্ষমতা, দ্য মোস্ট পাওয়ারফুল পার্সন, বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল এম্পারার্স অফ অল টাইম, সর্বকালের সবচেয়ে প্রতাপশালী সম্রাটদের মধ্যে একজন ছিলেন অগাস্টাস। অগাস্টাস ভার্জিলকে বলছে তোমাকে লিখতেই হবে, রোমান সাম্রাজ্যের গ্লোরি একটা মহাকাব্যে লিখে দাও, এটা আমাদের জন্য জরুরি। ভার্জিল বাধ্য হয়ে লিখেছেন। এখন বাধ্য হয়ে যখন কেউ কিছু করে তখন কিন্তু একটা সময় লেখকের মনের মধ্যে একটা বিতৃষ্ণা চলে আসে, চলে আসে না? রিয়াদ, নূর বলেন। Yes, sir. জি স্যার, ফোর্সফুলি কোনো কিছুই সুন্দর না। হ্যাঁ, হোমার ইলিয়াড লিখেছেন মনের আনন্দে। ইয়েস স্যার। এখন অগাস্টাস তাকে জোর করে বলছে যে তোমাকে লিখতেই হবে, আমাদের আমাদের এই সাম্রাজ্যের গ্লোরি, বিশেষ করে আমার শাসনামলে, আমার কারণে এখানে কি গ্লোরি হচ্ছে, এটা তুমি একটা মহাকাব্যে লিখে দাও। মহাকাব্যে লিখলে একটা হাজার হাজার বছর টিকবে, আমাদের সাম্রাজ্য হাজার বছরের জন্য নিশ্চিত। তার মানে অগাস্টাস আসলে এই মহাকাব্যটা সাহিত্যের জন্য কিন্তু লেখাচ্ছেন না, এটা তার পলিটিক্যাল অ্যাডভান্টেজের জন্য, পলিটিক্যাল লেভারেজের জন্য কিন্তু উনি লিখিয়ে নিচ্ছেন। বুঝতে পারছেন বিষয়টা? এই বিষয়টা ক্লিয়ার Yes, sir. করেন। Yes, sir. Clear. এই ব্যাকগ্রাউন্ডটা আর কি মাথায় রাখেন, যে ব্যাকগ্রাউন্ড অফ রাইটিং দ্য এনিয়াড। ফোর্থ পয়েন্টটা দেখেন, ভার্জিল এন্ড অগাস্টাস, যেহেতু অগাস্টাস ভার্জিলকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে, এটা কিন্তু অনেক বিশাল দায়িত্ব, মানে ভার্জিলের সাফল্যের উপর নির্ভর করছে অগাস্টাসের সাম্রাজ্যের হাজার বছরের মানে পার্মানেন্স। অগাস্টাস ভার্জিলকে সবসময় কাছে কাছে রাখতো, মানে পারলে প্রতিদিন একবার করে তদারকি করতো, ভার্জিল কয় পৃষ্ঠা লেখা হয়েছে, কয় লাইন লেখা হয়েছে, মানে একটা সময় ভার্জিল বিরক্ত হয়ে যায়। অগাস্টাস যেখানেই যায় সেখানেই ভার্জিলকে নিয়ে যায়, যেখানেই যায় সেখানেই ভার্জিলকে নিয়ে যায়। ভার্জিল এন্ড অগাস্টাস ট্রাভেল টুগেদার টু ইটালি, অগাস্টাস একবার ইটালিতে গেল, সে একা যাবে না, ভার্জিলকে সাথে নিয়ে যাবে। ভার্জিলকে এত গুরুত্বপূর্ণ একটা কাজ, সেজন্য তাকে প্রতিদিন লিখতে বাধ্য করত। চিন্তা করেন কি প্রেসারের মধ্যে ভার্জিল ছিলেন। ভার্জিল এন্ড অগাস্টাস ট্রাভেল টুগেদার টু ইটালি, ইটালিতে গেলেন, ঘুরলেন, and after contracting a terrible fever, সেখানে গিয়ে ভার্জিলের প্রচন্ড জ্বর হয়, প্রচন্ড জ্বর হয়, প্রচন্ড জ্বর হয়, জ্বরে ভার্জিল 19 খ্রিস্টপূর্ব 19 সালে মারা যান, খ্রিস্টপূর্ব 19 সালে মারা যান। কেউ কেউ বলে থাকেন, some say that Virgil had requested his executor Varius to destroy the masterpiece. মৃত্যুর আগে, মৃত্যু পথযাত্রী অবস্থায়, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ভার্জিল তার যে সহকারী ছিল অ্যাসিস্ট্যান্ট ভ্যারিয়াসকে রিকোয়েস্ট করেছিল যে আমি যতটুকু লিখেছি গত 11 বছর, 11 ইয়ার্স, 11 বছরে আমি যা কিছু লিখেছি তুমি এটা পুড়ায় ফেলো। ভার্জিল ভ্যারিয়াসকে রিকোয়েস্ট করেছিল যে আমি যেটা লিখেছি আমার ম্যানুস্ক্রিপ্ট প্লিজ পুড়িয়ে ফেলো, ডোন্ট লেট ইট বি পাবলিশড। মানে মৃত্যু পথযাত্রী ভার্জিলের ইচ্ছা ছিল যে তার এই মহাকাব্য যেন পাবলিশড না হয়, তার এই মহাকাব্য যেন পাবলিশড না হয়। তার অ্যাসিস্ট্যান্টকে বলেছিল তুমি পুড়িয়ে ফেলো, ধ্বংস করে ফেলো। কেন? ফিলিং অ্যাজ দো ইট ওয়াজ ইনকমপ্লিট,
এখন হঠাৎ করে তো মানে ভার্জিল এখন মৃত্যু পথযাত্রী মারা যাচ্ছেন, এখন হঠাৎ করে তো মহাকাব্য শেষ করা সম্ভব না। একটা মহাকাব্য শেষ করতে অনেক সময় লাগে, হিউজ অ্যামাউন্ট অফ টাইম লাগে। 11 বছরেও ভার্জিল শেষ করতে পারেননি। এত প্রেসার সত্ত্বেও 11 ইয়ার্স উনি শেষ করতে পারেননি। এখন হঠাৎ করে এসে মহাকাব্য কিভাবে শেষ করবে? বলেছে যে আমি তো মহাকাব্য শেষ করে যেতে পারলাম না, এটা কিছু হবে না। and needed further editing, প্রচুর রিভিশন, প্রচুর ভুল আছে, প্রচুর কারেকশন করতে হবে, ছন্দে অনেক মিল আছে, ছন্দে অনেক ত্রুটি আছে, এগুলো ঠিক করতে হবে, শব্দ চয়নে অনেক ত্রুটি আছে, অনেক পলিশ করতে হবে, অনেক রিভাইজ করতে হবে। এই অবস্থায় মাস্টারপিসটা কেউ যেন না পায়। ভার্জিল ভ্যারিয়াসকে বারবার করে রিকোয়েস্ট করেছে, তুমি আমার ম্যানুস্ক্রিপ্ট, আমার পাণ্ডুলিপি পুরাটা ধ্বংস করে ফেলো, পুড়িয়ে ফেলো। কেন? কারণ ভার্জিল ওয়াজ নট স্যাটিসফাইড। ভার্জিল মৃত্যু পথযাত্রী, ভার্জিল বুঝছে যে সে যে কাজটা করে যাচ্ছে, মানে হাজার হাজার বছর ধরে ভার্জিলকে মানুষ এই কাজের জন্য মনে রাখবে। ভার্জিল মোটেও স্যাটিসফাইড ছিল না যে আমি মরার আগে এইরকম একটা সাবস্ট্যান্ডার্ড নিম্নমানের কাজ করে আমি মারা যাব, তার চেয়ে এটা পুড়িয়ে ফেলা ভালো। ওই জন্য ভার্জিল ভ্যারিয়াসকে বারবার রিকোয়েস্ট করেছে যে আমি এই নিম্নমানের কাজের জন্য, আমি এই অসম্পূর্ণ মানে ভুলে ভরা কাজের জন্য আমি মোটেও স্মরণীয় থাকতে চাই না, তার চেয়ে তুমি এটা পুড়িয়ে ফেলো। বারবার করে ভার্জিল ভ্যারিয়াসকে রিকোয়েস্ট করেছে যে প্লিজ প্লিজ ডিস্ট্রয় দ্য পাণ্ডুলিপি, মানে ওই ম্যানুস্ক্রিপ্ট যেন পুড়িয়ে ফেলে। ম্যানুস্ক্রিপ্ট কাহিনী ইনকমপ্লিট, অসম্পূর্ণ ছিল, and needed further editing, এবং প্রচুর এডিটিং বাকি আছে, অনেক কিছু চেঞ্জ করার প্ল্যান ছিল। মানে এটা খুবই নিম্নমানের একটা কাজ। ভার্জিল সেটা ভেবেই ভ্যারিয়াসকে বারবার বলেছে যে আমি এই নিম্নমানের কাজের জন্য স্মরণীয় থাকতে চাই না, আমি আমার জীবনের শেষ কাজ এরকম নিম্নমানের রেখে যেতে চাই না। বারবার করে ভ্যারিয়াসকে রিকোয়েস্ট করা ছিল যেন এটা ডিস্ট্রয় করে ফেলা হয়। কিন্তু এটা একটা সিক্রেট, এবং এটা বহুকাল পর্যন্ত এটা গোপন ছিল, কেউ জানতো না। although this has not been proved, এটা কিন্তু প্রমাণিত হয়নি, এটার যে মানে দলিল প্রমাণ তা নাই। many suspect that, অনেকে সন্দেহ করে যে অগাস্টাস refused to allow this, অগাস্টাস যখনই শুনেছে যে আয় আয় আমার মহাকাব্য, হ্যাঁ আমার মহাকাব্য পুড়িয়ে ফেলবে, ভার্জিল লিখেছে তো কি হয়েছে, এটা আমার মহাকাব্য, অগাস্টাস মোটেও এটা পড়াতে দিবে না। অগাস্টাস রিফিউজ টু অ্যালাউ দিস, কোনোভাবেই না। অগাস্টাসের কথা হচ্ছে এই মহাকাব্যটাই হচ্ছে রোমান সাম্রাজ্যের দলিল, এই মহাকাব্যটা আছে মানে রোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠত্ব জাহির হবে। অগাস্টাস কোনোভাবেই সেটা পড়াতে দেয় নাই। অগাস্টাস পুরো জিনিসটা ধামাচাপা দিয়ে দিছে যাতে কেউ না জানে। এটা বহু বছর পর, হাজার বছর পরে মানুষ এটা জানতে পারছে, বিভিন্ন গোপন দলিলের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ভার্জিল চান নাই যে এই মহাকাব্যটা পাবলিশ হোক। অগাস্টাস জোর করে বিষয়টা মানে ধামাচাপা দিয়ে এটা পাবলিশ করেছেন। and the epic was published against Virgil's wish. the epic was published against Virgil's wish. ভালো করে খেয়াল করেন, সেন্টেন্সটা খুব ভালো করে খেয়াল করেন, লিখে রাখেন কাগজ কলমে। এই মহাকাব্য যেটা আমরা পড়ছি এটা লেখকের ইচ্ছার বিরুদ্ধে পাবলিশ হয়েছে, এরকম কি আপনি পাবেন সচরাচর? এই মহাকাব্য যেটা আমরা পড়বো এটা পাবলিশ হয়েছে লেখকের ইচ্ছার বিরুদ্ধে। লেখক ভার্জিল চান নাই এটা পাবলিশ হোক, অগাস্টাস রোমান এম্পায়ার জোর করে এটা পাবলিশ করেছেন। This epic was published against Virgil's wishes. ভার্জিলের ইচ্ছার বিরুদ্ধে এই মহাকাব্যটা প্রকাশিত হয়েছিল। এই বিষয়টা ক্লিয়ার এতক্ষণ পর্যন্ত? Yes, sir. Yes, sir. রিয়াদ, আনারকুলি, স্যার তাওহিদ। স্যার এক্সিকিউটর Yes, অর্থ sir. স্যার এক্সিকিউটর sir. এখানে এক্সিকিউটর মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, ও আচ্ছা মানে ভার্জিল ওকে নির্দেশনা দিত ও কাজ করতো, অ্যাসিস্ট্যান্ট। অদ্ভুত ব্যাপার না? অন্যরকম না বিষয়টা? হ্যাঁ স্যার লেখকের ইচ্ছার বিরুদ্ধে পাবলিশ হচ্ছে, এবং লেখক বারবার করে রিকোয়েস্ট করেছে তার এটা যেন পাবলিশ না হয়, কারণ উনি নিজেই বলেছেন এটা প্রচুর ভুলে ভরা, প্রচুর রিভিশনের দরকার আছে, ইনকমপ্লিট, কাহিনীতে অনেক অসংলগ্নতা, অসামঞ্জস্যতা, ইনকনগ্রুইটি আছে, এটা প্রচুর কারেকশনের দরকার আছে। এখন মরার আগে তো এটা করতে পারছে না, ও তো হঠাৎ করে মারা যাচ্ছে, স্যার মানে যে মারা যাও, হ্যাঁ ভুল যা স্যার, ছিল তাই নিয়েই পাবলিশ হয়েছে। ও আচ্ছা স্যার
এটা তো মানে তখনকার সময়ে ভার্জিলের মতো এত ট্যালেন্টেড আর কেউ ছিল না, এই জন্য ওই ক্ষুদ্র জ্ঞান নিয়ে বোর্ড যে অ্যাসিস্ট্যান্টরা ওরা মোটামুটি কোন রকম মানে কোনো মতে কাজটা শেষ করেছে তাড়াহুড়া করে। পরের পয়েন্টে আসেন, ভার্জিল স্পেন্ট 11 ইয়ার্স, 11 বছর ধরে ভার্জিল এই মহাকাব্যটা লেখার চেষ্টা করেছেন। 11 বছর, 11 ইয়ার্স, 11 বছর ধরে একটাই কাজ করেছেন, বুঝতে পারছেন? ভার্জিল 11 বছর ধরে প্রতিদিন লিখেছেন, মানে অগাস্টাস এটা নিশ্চিত করেছেন যে ভার্জিল যেন প্রতিদিন লেখে, একদিনও ফাঁকি দিতে দেয় নাই, নট ইভেন এ সিঙ্গেল ডে। বুঝতে পারছেন কতটা প্রেসারে ছিল ভার্জিল? ভার্জিল স্পেন্ড 11 ইয়ার্স, 11 বছর টানা, 11 ইয়ার্স ওয়ার্কিং অন দিস ম্যানুস্ক্রিপ্ট, 11 বছর ধরে এটাতে কাজ করেছে, অন্য কোনো কাজ আর তার নাই। ভার্জিলের অন্য কোনো আর কোনো কাজ ছিল না, অগাস্টাস তাকে বসিয়ে বসিয়ে খাইয়েছে। ভার্জিল 11 বছর তার শুধু এই একটাই কাজ, সে একটাই কাজ করেছে। ভার্জিল স্পেন্ড 11 ইয়ার্স ওয়ার্কিং অন দিস ম্যানুস্ক্রিপ্ট, 11 বছর ধরে এই পাণ্ডুলিপির উপর কাজ করেছে। অ্যান্ড অলদো, যদিও অনেকেই, many consider him to be highly successful poet, ভার্জিল হচ্ছে ওই সময়কার সবচেয়ে মেধাবী, সবচেয়ে ট্যালেন্টেড কবি ছিলেন। মানে রোমান সাম্রাজ্যে, ইটালিতে এবং আশেপাশে রোমান সাম্রাজ্যে ভার্জিলের মতো এত ট্যালেন্টেড কবি আর কেউ ছিল না। ভার্জিল ছিলেন শ্রেষ্ঠ কবি। শেক্সপিয়ার বলেন, মিল্টন বলেন, তারপর ওই সময় তারপর চসার বলেন, ইংরেজি সাহিত্যের যত বড় বড় কবি আছে সবাই এক বাক্যে ভার্জিলকে গুরু মানে। ভার্জিল ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ ওয়ার্ল্ড লিটারেচার, কবি হিসেবে ভার্জিল খুবই ট্যালেন্টেড, সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু তার জীবনের শেষ 11 বছর, কেউ কেউ বলেন ভার্জিলের শেষ 11 বছরটা নষ্ট হয়েছে। অগাস্টাস ভার্জিলকে তার লাইফের লাস্ট 11 ইয়ার্স নষ্ট করতে বাধ্য করেছেন। ভার্জিল 11 বছর ধরে একটা পাণ্ডুলিপিতেই কাজ করেছেন, ভার্জিল বাধ্য হয়েছেন। Many modern critics accuse him of borrowing heavily from Homer. অনেক শিল্প সমালোচক তাকে সমালোচনা করেছেন যে ভার্জিল হোমার থেকে প্রচুর পরিমাণে কপি করেছেন, অথর অফ ইলিয়াড এন্ড অডিসি। এটা অনেকেই সমালোচনা করেন ভার্জিলকে, যে ভার্জিল হোমার থেকে প্রচুর কপি করেছেন, হোমারের মানে হুবহু কপি করে দিয়েছেন। কিন্তু বিষয়টা আমাদের একটু অন্যভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে অগাস্টাস চেয়েছিল যে হোমারের ইলিয়াড অডিসির মতো করে, হোমারের ইলিয়াড অডিসির মতো করে যেন লেখা হয়। মানে অগাস্টাস উনি তো পলিটিশিয়ান হিসেবে খুব মানে মানে পাকা ছিলেন, কিন্তু উনি তো লিটারেচারের দিক থেকে অতটা বেশি ট্যালেন্টেড ছিলেন না। অগাস্টাসের মাথায় ছিল যে গ্রিকদের মতো একটা মহান মহাকাব্য লিখতে হবে। তাহলে এটা কিভাবে সম্ভব? গ্রিকরা যেভাবে লিখেছে, হোমার যেভাবে লিখে গেছে ওইভাবে লিখতে হবে, হোমার যেভাবে লিখে গেছে ওইভাবে লিখতে হবে। মানে ভার্জিল মানে সে চাইলেও নিজের মতো করে লিখতে পারে নাই, বাইরের স্ট্রাকচারটা হোমারের মতো রাখতে হয়েছে বাধ্য হয়ে। মানে ভার্জিল অবশ্যই উনি যথেষ্ট ট্যালেন্টেড ছিলেন, তার অন্যান্য কবিতা দেখলেই বোঝা যায়, কিন্তু ভার্জিল চাইলেও নিজের মতো করে মহাকাব্যটা লিখতে পারেন নাই, তাকে বাধ্য হয়ে এস্টাবলিশ যে এপিক গুলো, হোমারের ইলিয়াড অডিসি, এগুলোর মতো করে তাকে লিখতে হয়েছে। কেন? যাতে কেউ কখনো আপত্তি তুলতে না পারে, কেউ কখনো কোনো সন্দেহ তুলতে না পারে যে এটা কি আসলেই ভালো কোনো এপিক কিনা। যদি কেউ চ্যালেঞ্জ করে তখন একটাই অজুহাত ছিল, আরে এটা তো হোমারের মতো, হোমার লিখে গেছেন, হোমারেরটা শ্রেষ্ঠ, তাহলে এটা কেন শ্রেষ্ঠ হবে না? এটা হাজার হাজার বছর পর্যন্ত স্কলাররা এটাই মেনে নিত। কিন্তু এই 20th সেঞ্চুরিতে এসে সবাই চ্যালেঞ্জ ছুটছে যে না, ভার্জিলের কাজটা এটা অনেকটা বড়োইং হয়ে গেছে, কপিং হয়ে গেছে, হোমারের লেখার কপিং হয়ে গেছে। কিন্তু এই জায়গায় যে ওইটা মাথায় রাখবেন যে ভার্জিল তো ইচ্ছা করে কপি করেন নাই, অগাস্টাসের প্রেসারে বাধ্য হয়েছেন কপি করতে, অগাস্টাসের প্রেসারে ধার করতে, বড় করতে বাধ্য হয়েছেন। ভার্জিলের প্ল্যান ছিল যে শেষের দিকে জিনিসটা পলিশ করে নিজের মতো করে একটু অ্যাডজাস্ট করে নিতে, কিন্তু ভার্জিল এত তাড়াতাড়ি মারা গেলেন, হুট করেই তো মারা গেলেন, মানে উনি আর এডিটিং করার সুযোগটা পান নাই। এই জন্য হোমারের যে কপি অংশগুলো সেটা হুবহু কপি রয়ে গেছে,
ওটা যে পরবর্তীতে একটু পলিশ করে মডিফাই করে একটু চেঞ্জ করে করবেন সেটা আর সম্ভব হয়নি, ওই টাইমটা উনি আর পাননি। বুঝতে পারছেন? মানে ভার্জিলের মানে মনের ইচ্ছা ছিল যে শেষের দিকে এই যে হোমারের যে কপি করা অংশগুলো এগুলো একটু অ্যাডজাস্ট করে একটু চেঞ্জ করে যাতে তার অরিজিনালিটি, ইউনিকনেস, তার সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি যেন বজায় থাকে সেটা উনি চেয়েছিলেন। কিন্তু হঠাৎ করে মারা যাওয়ার কারণে ওই যে হোমারের কাছ থেকে যেটা কপি করে এনেছেন ওটা কিন্তু আর উনি পারেন নাই। আলটিমেটলি যারা মডার্ন ক্রিটিক তারা তাকে অ্যাকিউজ করেছেন, দোষারোপ করেছেন যে উনি হোমারের থেকে প্রচুর পরিমাণে কপি করেছেন। He borrowed heavily from Homer. বুঝতে পারছেন বিষয়টা? Is it clear? Yes, sir. Iman, clear? Yes, sir. আচ্ছা, স্যার মানে ওটা কি স্যার হোমার থেকে একবারে হুবহু মানে কপি ছিল অনেকটাই? কিছু কিছু জায়গা দেখবেন মানে বুঝতে পারবেন আপনারা কপি করা। হোমারের অনেকগুলো, হোমারের ইলিয়াড অডিসির কাহিনীর কিছু কিছু অংশ মেরে দেয়া আছে, কপি করা আছে। উনি বাধ্য হয়েছেন কপি করতে। ওই যে যারা পলিটিশিয়ান তারা তো মাথা মোটা, তাদেরকে তো বুঝাইতে হবে যে এই যে দেখেন হোমারের সাথে আমার এখানে মিল আছে, হোমারেরটা গ্রেট মানে আমারটা গ্রেট। বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা Yes, sir. মানে জাস্টিফিকেশন পয়েন্ট আর কি। অগাস্টাসকে খুশি করার জন্য, অগাস্টাসকে সন্তুষ্ট রাখার জন্য বাধ্য হয়েছেন ভার্জিল হোমারকে কপি করতে। পরে তার টার্গেট ছিল এটাকে একটু পলিশ করে নেওয়ার, কিন্তু সেই সুযোগটা তিনি আর পাননি। তিনি হুট করেই মানে অল্প সময়ের মধ্যেই মৃত্যুবরণ করেছেন। আচ্ছা, তাহলে স্যার। আমরা, হ্যাঁ বলেন তাহিদ। স্যার এপিকটা কি লেখা শেষ হয়েছিল? না, ইনকমপ্লিট, শেষ হয় নাই, শেষ করে যেতে পারেন নাই। Okay, sir. এটা আমরা যখন সামারি গো থ্রু করব তখনই বুঝবেন যে এপিকটা ইনকমপ্লিট। স্যার আমি একটু পরে তারপর- জয়েন হয়েছি তো তো একটু পরে রেকর্ডিংটা দেখে নেই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, এখন থেকে মনোযোগ দিয়ে দেখেন। এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ফাইনালের জন্য। This slide is very important for your final. Why did Virgil write the Aeneid? ভার্জিল কেন এনিয়াড লিখলেন? ভার্জিল কেন এনিয়াড লিখতে বাধ্য হলেন? অগাস্টাস ফরমাইশ দিয়ে, মানে একদম জোর করে ভার্জিলকে দিয়ে লিখিয়ে নিয়েছেন 11 বছর টানা। বুঝতে পারেন? 11 বছর তার আর কোনো কাজ ছিল না, শুধু ওই একটাই কাজ। অগাস্টাস যেখানেই যাইতেন ভার্জিলকে সাথে নিয়ে যাইতেন, সকাল বিকাল খোঁজ নিতেন, তদারকি করতেন ভার্জিল কি লিখেছে, কয় লাইন লিখেছে। মানে সেই কঠিন তদারকির মধ্য দিয়ে ভার্জিল এইটা লিখতে বাধ্য হয়েছেন। Why did Virgil write the Aeneid? কেন ভার্জিল এনিয়াড লিখছেন? পয়েন্টগুলো দেখেন, খুব সাবধানে মনে রাখবেন। টু রাইট এ রোমান এপিক, রোমানদের জন্য একটা মহাকাব্য লেখা জরুরি ছিল। কোন একটা জাতির মহাকাব্য থাকা মানে সেই জাতি কালচারালি, লিটারেচার দিক থেকে উন্নত। রোমান সিভিলাইজেশন, রোমান এম্পায়ারকে একটা কালচারালি জাতে ওঠার জন্য, লিটারেচারের দিক থেকে সমৃদ্ধ করার জন্য একটাই উপায় ছিল টু রাইট এ রোমান এপিক। যে জাতির এপিক আছে সেই জাতি উন্নত জাতি কালচারালি। সো টু রাইট এ রোমান এপিক, এই এনিয়াড লেখাটা জরুরি ছিল। নাম্বার 2, টু গিভ দ্য রোমানস এ হেরিটেজ। রোমানরা যুদ্ধবাজ জাতি ছিল, তাদের এরকম হেরিটেজ, ঐতিহ্য বলতে কোনো কিছু ছিল না। মানে অনেকে বলে থাকে তারা শুধু হাজার হাজার বছর ধরে যুদ্ধই করেছে, তারা শুধু যুদ্ধই করেছে। এখন যুদ্ধই করেছে, তারা যুদ্ধই করেছে, তাদের ওই ঐতিহ্য বলতে কোনো কিছু ছিল না, হেরিটেজ বলতে তাদের কোনো কিছু ছিল না। এখন এনিয়েড মহাকাব্যের মাধ্যমে ট্রোজানদের সাথে রোমানদের একটা কানেকশন দেখানো হয়, যে সেই যে ট্রোজান, হেক্টর, প্রায়াম, এনিয়াস, তাদের সাথে যদি রোমানদের একটা বংশের কানেকশন করে দেওয়া যায় তাহলে তো দারুণ হয়। মানে তাদের একটা দারুণ ঐতিহ্য তৈরি হয় রোমানদের। এমনিতে ক্ষমতা প্রতিপত্তির কোনো অভাব নাই, এখন যদি একটা গ্লোরিয়াস হেরিটেজ, ঐতিহ্য যদি এস্টাবলিশ করে দেওয়া যায় তাহলে তো রোমানদের জন্য এটা মানে সোনায় সোহাগা। টু গিভ দ্য রোমানস হেরিটেজ, রোমানদেরকে একটা ঐতিহ্য দেয়া উদ্দেশ্য ছিল। এই মহাকাব্যের মাধ্যমে ভার্জিল
এনিয়াসের সাথে ট্রোজানদের সাথে রোমানদের একটা বংশীয় কানেকশন করে দিলেন টু এনশিওর রোমানস আ হেরিটেজ। পয়েন্ট নাম্বার 3, টু জাস্টিফাই রোমান ইম্পেরিয়ালিজম। আরেকটা কারণ ছিল রোমান সাম্রাজ্যবাদ, রোমান ইম্পেরিয়ালিজম, এটাকে জাস্টিফাই করা। পৃথিবীতে রোমানরা যে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে, এতে অনেকগুলো ছোট ছোট দেশ ধ্বংস হয়ে গেছে, অনেক ছোট ছোট রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে, অনেক কালচার ধ্বংস হয়ে গেছে, প্রচুর মানুষ নিহত হয়েছে, প্রচুর মানুষ তাদের জমি হারিয়েছে, অনেক মানে রোমানরা পৃথিবীর অনেক ক্ষতি করে দিয়েছে। এখন এই মহাকাব্যের মাধ্যমে রোমানদের যত অন্যায় আছে, যত অপরাধ আছে, সবকিছুকে একটা লেজিটিমেসি, সবকিছুকে একটা মানে দিয়ে দেওয়া হচ্ছে যে তারা যা যা করেছে সবকিছু ফেয়ার, সবকিছু লিগ্যাল। রোমানদের যাবতীয় অপরাধকে জাস্টিফাই করা হচ্ছে। রোমানরা যা কিছু করেছে পৃথিবীতে ভালোর জন্য করেছে। রোমানরা যা কিছু পৃথিবীতে করেছে পৃথিবীকে সভ্য করার জন্য, সিভিলাইজ করার জন্য করেছে। মানে রোমানরা যা কিছু করেছে সেটাকে জাস্টিফাই করেছেন ভার্জিলের এনিয়াডের মাধ্যমে। এই যে পৃথিবীতে লাখ লাখ মানুষ তাদের জীবন হারিয়েছে, কেন জীবন হারিয়েছে? কারণ তাদের মৃত্যুটা প্রয়োজন ছিল পৃথিবীকে সভ্য বানানোর জন্য। এই অজুহাতটা রোমানরা দিয়ে আসছিল এবং সেটা এই মহাকাব্যের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যায় যে রোমানরা যা কিছু করেছে ঠিক করেছে, রোমানদের কোনো অপরাধ নেই, রোমানদের কোনো অপরাধ নেই। রোমানদের যত ক্রাইম ছিল সবগুলোকে জাস্টিফাই করা হয়েছে এই মহাকাব্যের মাধ্যমে। রোমানদের মতো এত মহান সাম্রাজ্য কোনোদিন ছিলও না, কোনোদিন থাকবেও না। এইভাবে মহাকাব্যটা লেখা হয়েছে। মানে বুঝতেই পারছেন প্রোপাগান্ডায় সেট করা হয়েছে কিভাবে। নাম্বার 4, টু শো দ্য গডস ফেভার্স রোম। টু শো দ্য গডস ফেভার্ড রোম। এই মহাকাব্যের মাধ্যমে দেখানো হয়েছে যে গডস, ওই সময় যারা গডস এন্ড গডেস রিলিজিয়নের দিক থেকে রোমানরা দে আর ফেভার্ড, দ্য গডস দে ফেভার্ড রোম, মানে দে আর রিলিজিয়াসলি সিলেক্টেড। রোমের যত শাসক আছেন, যত নেতা আছেন, তারা সবাই দে আর অল সিলেক্টেড বাই দ্য গডস। তাহলে দেখেন, পলিটিক্স এন্ড রিলিজিয়ন যখন একত্রিত হয়ে যায় তখন কিন্তু সেটাকে সহজে আপনি সরাতে পারবেন না। রোমান সাম্রাজ্যে খুব কৌশলে রিলিজিয়ন এন্ড পলিটিক্স দুটোকে একসাথে সবসময় সমন্বয় করা হয়েছে। রিলিজিয়ন এন্ড পলিটিক্স এই দুটো যখন একত্রিত হয় তখন কিন্তু সেটা ফাউন্ডেশন অনেক স্ট্রং হয়। এটা এস্টাবলিশ করার জন্য যে রোমান লিডার্স দে আর রিলিজিয়াসলি সাপোর্টেড। রোমান লিডাররা তারা ধর্মীয় দিক থেকে সাপোর্ট পাবে। এইটা যদি প্রতিষ্ঠা করা যায় তার মানে হচ্ছে সাধারণ মানুষরা তখন কোন রকম দ্বিধা ছাড়া তাদের কথা মেনে চলবে। কারণ সাধারণ মানুষ ধর্মকে একদম অন্ধভাবে মেনে চলে। সাধারণ মানুষের বেশিরভাগ মানুষ তারা কিন্তু ধর্মের বিরুদ্ধে কোন রকম কথা আওয়াজ তুলতে তারা ভয় পায়। বুঝতে পারছেন? সাধারণ মানুষ যেন কখনোই কোনো সন্দেহ না করে, সেই জন্য এটা দেখানো যে আমরা রিলিজিয়াসলি সাপোর্টেড, রিলিজিয়ন আমাদেরকে সাপোর্ট করছে। তাহলে সাধারণ মানুষ কখনো কোনো কথাই বলবে না, তাদেরকে যা বলা হবে সবকিছু তারা মেনে নেবে। কি বুঝতে পারছেন কি টেকনিক এটা? ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে কিন্তু ব্রেইন ওয়াশ করা হচ্ছে। এই প্রপাগান্ডা দিয়ে সাধারণ মানুষকে ব্রেইন ওয়াশ করা হচ্ছে। যখনই সাধারণ মানুষের মাথার মধ্যে, মগজের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া যাবে যে উই আর রিলিজিয়াস, উই আর সাপোর্টেড বাই রিলিজিয়ন, তখন কিন্তু সাধারণ মানুষ কিছুই বলবে না। বুঝতে পারছেন এই মহাকাব্যের মাধ্যমে কি সিরিয়াস টেকনিকটা অগাস্টাস অ্যাপ্লাই করলো। ফিফথ পয়েন্ট, টু গ্লোরিফাই ইটালি। ইটালিকে সর্বশ্রেষ্ঠ দেশ হিসাবে ঘোষণা করা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশ হচ্ছে ইটালি। ইটালিয়ানরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, রোমানরা সর্বশ্রেষ্ঠ জাতি, তাদের থেকে শ্রেষ্ঠ কেউ হতে পারে না কোনোদিন। টু গ্লোরিফাই ইটালি। নেক্সট পয়েন্ট, টু জাস্টিফাই অগাস্টাসের ডিক্টেটরশিপ। অগাস্টাস যা যা করেছে, অগাস্টাসের শাসনামলে অগাস্টাস অনেক মানে র্যাশ অনেক সিদ্ধান্ত নিয়েছে, অনেককে শাস্তি দিয়েছে, অনেককে মৃত্যুদণ্ড দিয়েছে, প্রচুর মানুষ তার
শাস্তির শিকার হয়েছে, প্রচুর মানুষ জীবন হারিয়েছে। অগাস্টাস বেশ কিছু সিরিয়াস র্যাশ ডিসিশন নিয়েছে। তার যত কাজ আছে তার মধ্যে কিছু কিছু ক্রাইমের পর্যায়ে পড়ে যায়, সেগুলোকে জাস্টিফাই করা প্রয়োজন ছিল। অগাস্টাসের যত যাবতীয় কাজ আছে সবগুলোকে জাস্টিফাই করা একটা উদ্দেশ্য ছিল এই মহাকাব্যের, যে অগাস্টাস যা কিছু করেছেন ঠিক করেছেন। অগাস্টাসের মতো এত শ্রেষ্ঠ সম্রাট কোনোদিন ছিল না, কোনোদিন হবে না। দ্য গ্রেটেস্ট ডিক্টেটর অফ অল টাইম, এমন ভাবে মহাকাব্যটা লেখা হয়েছে, আপনি মহাকাব্য পড়তে 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 আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে অগাস্টাসের চেয়ে আর কেউ কোনোদিন ভালো হতে পারে না। অগাস্টাস তাকে এমন ভাবে এই মহাকাব্যে তুলে ধরা হয়েছে যে তার মতো ভালো কেউ কোনোদিন হতে পারে না। অগাস্টাস ইজ দ্য গ্রেটেস্ট ডিক্টেটর, গ্রেটেস্ট লিডার অফ অল টাইম। উনি যা যা করেছেন ঠিক করেছেন, তার কাজে কোনো ভুল নাই। বুঝতে পারছেন বিষয়টা? দিস ইজ কল্ড পলিটিক্যাল প্রোপাগ্যান্ডা। অগাস্টাস এমন ভাবে ইলিয়াড মহাকাব্যটা লিখিয়েছেন, এর মাধ্যমে এই বিষয়গুলো প্রতিষ্ঠা হয়ে যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, টু গ্লোরিফাই দ্য জুলিয়ান ফ্যামিলি। শুধু অগাস্টাসকে গ্লোরিফাই করেছে তাই না, অগাস্টাসের যে বংশ, জুলিয়ান বংশ, জুলিয়ান ফ্যামিলি, এই জুলিয়ান বংশের যারা যারা আছে তাদেরকে গ্লোরিফাই করা হয়েছে। আপনি মহাকাব্যটা পড়বেন পড়বেন পড়তে পড়তে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে অগাস্টাসের বংশ, জুলিয়ান বংশ, এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশ, এরা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, এদের থেকে শ্রেষ্ঠ কেউ কোনোদিন হতে পারে না। They are the greatest human beings selected by the gods. They are the supreme family. তাদের অধিকার আছে পুরো পৃথিবী শাসন করার। এমন ভাবে আপনি পড়তে পড়তে আপনার ব্রেন ওয়াশ হয়ে যাবে যে আপনি এটা বিশ্বাস করতে বাধ্য হবেন যে হ্যাঁ, এটাই সত্য। আসলেই তো জুলিয়ানরাই হচ্ছে শ্রেষ্ঠ, রোমানরাই হচ্ছে শ্রেষ্ঠ, অগাস্টাস শ্রেষ্ঠ। খুবই টেকনিক্যালি, খুবই মানে টেকনিকের সাথে এই জিনিসটা করা হয়েছে। বুঝতে পারছেন কত সিরিয়াস? হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ কোটি কোটি স্কলার, তারা এটা কোন রকম মানে প্রোটেস্ট ছাড়া, কোন রকম প্রতিবাদ ছাড়া তারা এটা মুখস্থ করতে বাধ্য হয়েছেন। পড়তে 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 সবার মাথার মধ্যে ঢুকে গেছে যে রোমানরা শ্রেষ্ঠ, রোমানরা শ্রেষ্ঠ। মহাকাব্য পড়তে পড়তে তাদের মানে ব্রেন ওয়াশ হয়ে গেছে যে রোমানরা শ্রেষ্ঠ। কিভাবে কালচারালি অ্যাটাকটা হচ্ছে আপনারা এখানে যদি একটু সাবধানে খেয়াল করেন বুঝতে পারবেন। হাজার হাজার বছর ধরে রোমানরা কিভাবে মানুষের ব্রেনের মধ্যে ঢুকে গেছে, এবং এইটারই পরবর্তীতে ফলশ্রুতিতে আসে যে ইউরোপিয়ানরা হচ্ছে শ্রেষ্ঠ, সেটারই ধারাবাহিকতায় এই যে হোল ওয়েস্টার্ন সিভিলাইজেশন, আমরা যে পশ্চিমাদেরকে এত গুরুত্ব দেই, তার পেছনেও আছে কোনো না কোনো জায়গায় এই মহাকাব্যটা। এই দ্য এনিয়াড মহাকাব্যটাই ছোট্ট একটা মহাকাব্য। এই মহাকাব্যটাকে কেউ কেউ বলে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের ফাউন্ডেশন, কারণ এইটার উপর ভিত্তি করে এই যে পশ্চিমাদের যে মানে আধিপত্য, ওয়েস্টার্নারদের যে গুরুত্ব, এই যে আমরা তাদেরকে সবসময় গুরুত্ব দিই যে তারাই শ্রেষ্ঠ, এটার পিছনে এটা একটা কারণ। কারণ আমাদের অবচেতনে, আমাদের ব্রেনের মধ্যে ঢুকে গেছে যে রোমানরা শ্রেষ্ঠ জাতি, ইউরোপিয়ানরা শ্রেষ্ঠ, আমরা তাদের থেকে দুর্বল, এই জন্য আমরা তাদেরকে সবসময় গুরুত্ব দেই। সাদা চামড়ার আমরা গুরুত্ব দেই, আমাদের চামড়াকে আমরা গুরুত্ব দেই না। যারা একটু ফর্সা, ইউরোপিয়ান চেহারা, তাদেরকে আমরা গুরুত্ব দেই কেন? তার পেছনে এই মাইন্ডসেটটা কাজ করছে। বিষয়টা অনেক দীর্ঘস্থায়ী, অনেক ডালপালা আছে এটার। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই মহাকাব্যের পলিটিক্যাল সিগনিফিকেন্স কতখানি, পুরো একটা পলিটিক্যাল প্রপাগান্ডা। কিছুটা বুঝতে পারছেন সিরিয়াসনেস কতখানি? জি স্যার। ইয়েস স্যার, বুঝতে পারছি। এবার আমরা গল্পটা একটু বোঝার চেষ্টা করব যে এই মহাকাব্যে কি হচ্ছে, হোয়াট ইজ গোয়িং অন ইন দিস এপিক।
নূর ইসলাম পড়েন তো স্যার শুরু থেকে। ওকে স্যার। I sing about arms and about a man. When Virgil's story begins, Aeneas and the Trojan surveyors have been sailing for several years, trying to find their new home, Italy. The goddess Juno doesn't want them to reach Italy, so she arranges for a hug storm to hurt Aeneas' ships. Luckily for Aeneas, Neptune stops the storm, and Aeneas' ships wash up on the shore of Africa. His friends are sad because they have been sailing for so many years and have experienced so much m- misfortune. It is helpful to compare Aeneas' situation to long car trip. Aeneas' trip latest for several years. Aeneas encouraged his companions by saying, "Perhaps one day it will be pleasing to remember even these things." থ্যাংক ইউ নূর। কাহিনীটা শুরু হচ্ছে, আই সিং অ্যাবাউট আর্মস অ্যান্ড অ্যাবাউট আ ম্যান। ভার্জিল এইভাবে মহাকাব্যটা শুরু করছেন, যেটা দিস এপিক ইজ অ্যাবাউট আর্মস, অস্ত্র, আর্মস মানে কি অস্ত্র, অ্যান্ড অ্যাবাউট আ ম্যান, এবং একজন মানুষ, অ্যাবাউট আ ম্যান। কে সেই ব্যক্তি? আমরা জানি এনিয়াস। এনিয়াস দ্য প্রোটাগনিস্ট অফ দিস এপিক। যখন ভার্জিলের গল্পটা, এই মহাকাব্যটা শুরু হচ্ছে, ভার্জিল বানানটা আপনারা VIRGIL এটাতে এইভাবেও পাবেন, আবার VERGIL এভাবেও পাবেন, দুইটাই সঠিক, দুইটাই কারেক্ট। যখন ভার্জিলের মহাকাব্য শুরু হচ্ছে, গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি এনিয়াস আর যারা ট্রোজান সার্ভাইভার্স, তারা বছরের পর বছর ধরে সমুদ্রে ভাসছে। কেন তারা সমুদ্রে ভাসছে? আমরা যারা হোমারের ইলিয়াদ পড়েছি তারা আমরা জানি যে 10 বছরের ট্রোজান যুদ্ধের পর অ্যাগামেমনন ট্রয় নগরী ধ্বংস করে দিয়েছে, এবং বেশিরভাগ ট্রোজান তারা মৃত, দে আর কিলড। অল্প কিছু ট্রোজান তারা বেঁচে ছিল, হাতে গোনা কয়েকজন ট্রোজান তারা বেঁচে ছিল। দে ওয়ার লিডেড বাই ইনিয়াস। ইনিয়াস তাদেরকে নেতৃত্ব দিয়ে পালিয়ে এসেছে। অল্প কিছু ট্রোজান তারা জানে প্রাণ নিয়ে পালিয়ে এসেছে। তারা কিছু জাহাজে করে বছরের পর বছর সমুদ্রে ভাসছে। কেন তারা এত বছর ধরে সমুদ্রেই ভাসছে? কেন তারা কোথাও তাদের বাড়ি প্রতিষ্ঠা করতে পারেনি? কারণ দ্য সুপ্রিম গড জিউস, জিউস আমরা হোমারের ইলিয়াডে যাকে জিউস নামে চিনি, হোমারের ইলিয়াডে আমরা যাকে জিউস নামে চিনি, তাকে আমরা ভার্জিলের মহাকাব্য দ্য ইনিয়াডে আমরা তাকে চিনব জুপিটার হিসেবে। যিনি জিউস তিনি জুপিটার, যিনি জুপিটার তিনি জিউস। জুপিটার ইনিয়াসকে নির্দেশ দিয়েছে যে ইউ মাস্ট ফাইন্ড ইটালি, ইউ মাস্ট ফাইন্ড ইটালি অ্যান্ড এস্টাবলিশ ইউর সিটি দেয়ার। যেভাবেই হোক, যেভাবেই হোক এনিয়াসকে ইটালিতে পৌঁছাতে হবে এবং ইটালিতে গিয়েই শহর প্রতিষ্ঠা করতে হবে। ইটালি ছাড়া অন্য কোথাও সে ঘরবাড়ি তৈরি করতে পারবে না। ঘরবাড়ি তৈরি করলেই বিপদ হবে, হয় প্রাকৃতিক দুর্যোগ হবে, অথবা দৈত্য দানব হবে, অথবা মহামারী হবে, অথবা কীটপতঙ্গ আক্রমণ করবে, তারা টিকতে পারবে না। জুপিটার এনিয়াসকে নির্দেশ দিয়েছে যে বাই এনি মিনস ইউ মাস্ট ফাইন্ড ইটালিয়ান শোর, যেভাবেই হোক ইটালিতে পৌঁছাতে হবে এবং সেখানে গিয়ে তোমাকে শহর প্রতিষ্ঠা করতে হবে। এখন ইটালি কোনোভাবেই সে খুঁজে পাচ্ছে না।
ইতালি তারা বছরের পর বছর ধরে খুঁজছে কিন্তু পাচ্ছে না। এর মধ্যে তারা চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় তাদের ঘরবাড়ি প্রতিষ্ঠার জন্য, কিন্তু ওই যে জুপিটারের নিষেধ আছে, যখনই তারা সেই নিষেধ অমান্য করে দেখা যায় যে বিশাল বিশাল দৈত্য দানব আসে, বিশাল দৈত্যাকার পাখি আসে আক্রমণ করে, অথবা মহামারী আসে, অথবা প্রাকৃতিক দুর্যোগ আসে, তাদের ঘরবাড়ি ভেঙে যায়। মানে কোনোভাবেই তারা অন্য কোথাও তাদের ঘরবাড়ি তৈরি করতে পারছে না। বছরের পর বছর, বছরের পর বছর তারা সমুদ্রে ভাসছে। এর মধ্যে দুঃখজনক ব্যাপার হচ্ছে গডেস জুনো, জুপিটারের বউ জুনো, জিউস, আমরা হোমারের ইলিয়াডে জিউসের ওয়াইফ হেরার সাথে আমরা পরিচিত হয়েছি। যিনি হেরা তিনি জুনো, যিনি জুনো তিনি হেরা। এই জুনো ট্রোজান যুদ্ধে গ্রিকদের পক্ষে ছিল, হেক্টরের বিপক্ষে ছিল। মনে আছে কি হেক্টরের ডেড বডি, সবাই বলছিল যে হেক্টরের ডেড বডি ফিরিয়ে দাও, হেরা একাই বলছিল যে না, হেক্টরের ডেড বডি ফেরত দেওয়া যাবে না। সেই জুনো, সেই হেরা, জুনো একই মানুষ, একই গডেস, ওয়ান গডেস, দ্য কুইন গডেস, দ্য ওয়াইফ অফ জোভ, দ্য ওয়াইফ অফ জুপিটার, জুনো। এই জুনো আবার ট্রোজানদেরকে দেখতে পারে না। জুনো হেটস দ্য ট্রোজানস, কোনোভাবেই জুনো ট্রোজানদেরকে দেখতে পারে না। এর পেছনে অবশ্য কাহিনী আছে, আমরা একটু পরে জানতে পারবো। জুনো হেটস দ্য ট্রোজানস, জুনো কোনোভাবেই চায় না এই ট্রোজানরা বেঁচে থাকুক। জুনো চায় ট্রোজানরা ধ্বংস হয়ে যাক, এবং কোনোভাবেই যেন ট্রোজানরা ইটালিতে পৌঁছাতে না পারে। ইটালিতে পৌঁছাইলে জুনোর ক্ষতি হবে। জুনো তো নিজের ক্ষতি কোনোভাবেই চায় না, এই জন্য জুনো কোনোভাবেই চায় না তারা যেন ইটালি পৌঁছায়। সেটাই বলা আছে, দেখেন, দ্য গডেস জুনো, জুনো দ্য কুইন গডেস, দেবীদের রানী, জুপিটারের ওয়াইফ, গডেস জুনো ডাজ নট ওয়ান্ট দেম টু রিচ ইটালি। জুনো কোনোভাবেই চায় না যে ইনিয়াস আর তার সঙ্গী সাথীরা ইটালিতে পৌঁছাক, সে চায় তারা সমুদ্রে ডুবে মারা যাক। So she arranges for a huge storm to hurt Aeneas's ship. ইনিয়াসের জাহাজ বহর ধ্বংস করে দেওয়ার জন্য সে বিশাল এক ঝড়ের আয়োজন করলো, ভয়ঙ্কর এক ঝড়। বাট লাকিলি এনিয়াস ছিল খুবই ভাগ্যবান। লাকিলি ফর এনিয়াস, নেপচুন স্টপস দ্য স্টর্ম। নেপচুন কে? নেপচুন হচ্ছে সমুদ্রের দেবতা, যেটাকে আমরা হোমারের ইলিয়াডে চিনেছি পোসাইডন হিসাবে। পোসাইডন নামটা আপনাদের পরিচিত হতে পারে। পোসাইডনকে বলা হয় দ্য গড অফ দ্য ওশনস। পোসাইডনই হচ্ছে নেপচুন, নেপচুনই পোসাইডন। নেপচুন এই ঝড়টাকে থামিয়ে দিল এবং ইনিয়াস প্রাণে বেঁচে গেল। কিন্তু সেই প্রচন্ড ঝড়ে ইনিয়াসের জাহাজ যেদিকে যাওয়ার কথা ছিল, ইটালির দিকে যাওয়ার কথা ছিল, উল্টা দিকে চলে এসেছে। ইনিয়াসের শিপ, ইনিয়াসের যে কটা জাহাজ ছিল অবশিষ্ট, সেটা ভেসে ভেসে কোনোভাবে আফ্রিকা মহাদেশের উপকূলে এসে ভিড়ল। They wash up on the shore of Africa. যাওয়ার কথা ছিল ইটালি, ইউরোপ, তারা ঝড়ের তোড়ে চলে আসছে কোথায়? আফ্রিকায়। বুঝতে পারছেন ঝড়ের কি পরিমাণ গতিবেগ ছিল? His friends, ইনিয়াসের যে বন্ধুরা, ইনিয়াসের বন্ধুরা, they are sad. ইনিয়াসের যে সঙ্গী সাথী তারা সবাই খুব 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 মন খারাপ, তারা মানে হতাশ, ডিপ্রেসড, ফ্রাস্ট্রেটেড। কেন? Because they have been sailing for so many years. এত বছর ধরে সমুদ্রে ভাসছে, এত বছর ধরে সমুদ্রে ভাসছে, আর কত ভাল লাগে। একটা সময় তারা মানে বিরক্ত হয়ে গেল। And have experienced so much misfortune. এত বিপদ, এত দুর্যোগ, এত সমস্যা, এত দানব দৈত্য, এত মহামারী, এত মৃত্যু, তাদের আর ভালো লাগছে না। মানে তারা সবাই ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড, স্যাড, ডিজেক্টেড। তখন এনিয়াস তাদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করছে।
এনিয়াস encourages his companions. এনিয়াস তার সাথীদেরকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করছে। Perhaps, maybe, one day, একদিন হয়তো, it will be pleasing to remember even these things. আমাদের খারাপ দিনগুলো চলে যাবে, ভালো দিন আসবে, তখন আমরা এই দিনগুলো স্মরণ করে বলবো যে না, সময়গুলো ভালো ছিল। মানে এনিয়াস খুব চেষ্টা করছে তার সঙ্গী সাথীদের মনের মধ্যে মনোবল ফিরিয়ে আনার জন্য, ইন্সপায়ার করার চেষ্টা করছে। মানে লিডার হিসেবে ইনিয়াস কিন্তু খারাপ না, বেশ ভালো। দেখেন, সবাই ফ্রাস্ট্রেটেড, ইনিয়াস কিন্তু কারোর উপর চাপিয়ে দিচ্ছে না, ইনিয়াস কিন্তু সবাইকে ইন্সপায়ার করার চেষ্টা করছে। ইনিয়াসও তো ভুক্তভোগী, সমব্যথী। ইনিয়াস তার সঙ্গী সাথীদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করছে যে টেনশন করো না, খুব দ্রুত আমাদের এই খারাপ দিন শেষ হয়ে যাবে, আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভালো দিন আমাদের আসবে। বুঝেছেন এই কাহিনী এই পর্যন্ত? ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার, ক্লিয়ার। দ্য বিগিনিং। তাহলে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমাদের ফাইনালে? প্রথমেই ফাইনালে প্রশ্ন আসতে পারে যে এই মহাকাব্য কিভাবে শুরু হচ্ছে, স্টার্টিংটা কেমন, হাউ ইজ দ্য স্টার্টিং অফ দিস এপিক। প্রথমেই আমরা দেখব যে এই সেন্টেন্সটা, দিস ইজ দ্য স্টার্টিং। ইনিয়াস আর তার সঙ্গী সাথী যারা সার্ভাইভিং ট্রোজান, অল্প কিছু ট্রোজান যারা বেঁচে ছিল, তারা বছরের পর বছর ধরে সমুদ্রে ভাসছে, তারা তাদের নতুন বাসস্থান, নতুন ঘর, নতুন বাড়ি খুঁজছে, তাদের নতুন আবাসস্থল তারা খুঁজছে। কোথায় সেটা? ইটালি। যেভাবেই হোক তাদেরকে ইটালিতে পৌঁছাতে হবে, একমাত্র ইটালিতে গিয়েই তারা তাদের বাড়ি ঘর তৈরি করতে পারবে, তা না হলে তারা ভাসতেই হবে, সমুদ্রে ভাসতে থাকবে। কিন্তু গডেস জুনো কোনোভাবেই চায় না যে তারা ইটালিতে পৌঁছাক, তাহলে তার ক্ষতি হয়ে যাবে। ক্ষতিটা আমরা পরে জানতে পারবো। সো শি অ্যারেঞ্জেস ফর এ হিউজ স্টর্ম। সেই জন্য জুনো এক ভয়ঙ্কর ঝড়ের আয়োজন করলো, টু হার্ট, টু ডিস্ট্রয় এনিয়াসেস শিপ। যে কয়টা জাহাজ আছে সেটা যেন ধ্বংস হয়ে যায়। নেপচুন তখন সেই ঝড় থামিয়ে দেয়, প্রচন্ড ঝড় ছিল, ঝড় থামিয়ে দিল নেপচুন। নেপচুন তো সমুদ্রের দেবতা, সে চাইলেই সমুদ্রের ঝড় থামিয়ে দিতে পারে। এনিয়াসের যে কয়েকটা জাহাজ টিকে ছিল ভাসতে 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 আফ্রিকার সমুদ্র বন্দরে এসে থামলো। আফ্রিকার সমুদ্র বন্দরে লিবিয়া, এখনকার সময় যে লিবিয়া অঞ্চলটা আছে না, লিবিয়া, ত্রিপোলি লিবিয়া, মুয়াম্মার গাদ্দাফির এলাকা ছিল, সেখানে গিয়ে ইনিয়াসের জাহাজগুলো থামলো। নর্থ আফ্রিকা, ইয়েস। হ্যাঁ, নর্থ আফ্রিকা। হিজ ফ্রেন্ডস আর স্যাড। ইনিয়াসের বন্ধুরা যারা সঙ্গী সাথী ছিল তারা সবাই ফ্রাস্ট্রেটেড, কারণ কত বছর ধরে তারা সমুদ্রে ভাসছে, তাদের আর ভালো লাগছে না, তারা ফ্রাস্ট্রেটেড। তখন ইনিয়াস কিন্তু তাদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করছে। মানে ইনিয়াস যে একজন দরদি নেতা, একজন পারফেক্ট লিডার, সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারছি যে ইনিয়াস কিন্তু তার সঙ্গী সাথীদেরকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করছে, তারা যেন ভেঙে না পড়ে, তাদের মনোবল যেন ভেঙে না পড়ে, তারা যেন মনের মধ্যে জোর রাখে। এই জন্য সে কিন্তু অনুপ্রেরণা দিয়ে ইন্সপায়ার করার চেষ্টা করছে যে সবাই মনের মধ্যে যেন জোর থাকে। সো দিস ইজ দ্য বিগিনিং। এখানে ছবিটা আমরা দেখতে পাচ্ছি একটা, যে এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এনিয়াস তার ওয়াইফ, তার সান এবং তার ফাদারকে নিয়ে পালাচ্ছে, আর পিছনে দেখতে পাচ্ছেন ট্রয় নগরী ধ্বংস হয়ে যাচ্ছে, অ্যাগামেমননের বাহিনী ট্রয় নগরী পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছে। আর এইদিকে এনিয়াস তার বাবাকে, বৃদ্ধ বাবাকে কাঁধে করে, তার ছেলেকে হাতে নিয়ে, তার ওয়াইফকে নিয়ে পালিয়ে যাচ্ছে। Let's move on to summary 2. এখন ইনিয়াসের জাহাজ উত্তর আফ্রিকার সমুদ্র বন্দরে তারা আশ্রয় খোঁজার চেষ্টা করছে, তারা কোথায় আশ্রয় নেবে। তখন ইনিয়াসের মাকে, দ্য গডেস ভিনাস, ইনিয়াসের মা হচ্ছে গডেস ভিনাস।
আমরা হোমারের ইলিয়াডে যাকে অ্যাফ্রোডাইটি নামে চিনেছি, অ্যাফ্রোডাইটি ইজ ভিনাস, ভিনাস ইজ অ্যাফ্রোডাইটি। ভিনাস তখন ইনিয়াসকে ছদ্মবেশে ইনিয়াসের কাছে এলো। ইনিয়াসের কাছে ছদ্মবেশে কে এলো? ভিনাস। The goddess Venus appears to Aeneas disguised as a young woman. একজন অল্প বয়সী নারীর রূপে ছদ্মবেশে ভিনাস ইনিয়াসের কাছে এলো। Unaware of her identity, ইনিয়াস যেহেতু জানে না যে এই কম বয়সী মেয়েটা আসলে তার মা, goddess Venus, Aeneas introduces himself and explains his situation. ইনিয়াস তখন সাহায্য চাইলো। ওই ছদ্মবেশী ভিনাসের কাছে ইনিয়াস তখন সাহায্য চাইলো যে আমরা ঝড়ে পড়েছি, আমাদের কোনো আশ্রয় নেই, আমাদের একটু আশ্রয়ের প্রয়োজন। ইনিয়াস তখন আশ্রয় চাইলো। তখন ছদ্মবেশী ভিনাস তখন ইনিয়াসকে বলছে যে কাছাকাছি একটা শহর আছে, there is a nearby city called Carthage. কার্থেজ নামে খুব কাছেই একটা শহর আছে। This city is ruled by a queen named Dido. Dido নামে এক রানী সেই শহরের শাসনকর্ত্রী। ডাইডো শাসন করছে সেই কার্থেজ। সেই ডাইডো খুবই দয়ালু। এই ডাইডোর হাজবেন্ড ওয়াজ মার্ডার্ড। কুইন ডাইডো তার হাজবেন্ডকে মেরে ফেলেছিল। তার ভাই পিগম্যালিয়ন ষড়যন্ত্র করে ডাইডোর হাজবেন্ডকে মেরে ফেলেছিল। সো হি হ্যাড এসকেপড ফ্রম আর ওল্ড কান্ট্রি। তখন নিজের জীবন বাঁচাতে ডাইডো তার জন্মভূমি থেকে পালিয়ে এসেছে। তার সাথে তারও কিছু সঙ্গী সাথী সে সাথে করে নিয়ে এসেছে। and they led a group of people to Carthage. ডাইডোর সাথে যারা এসেছিল তারা এসে এইখানেই খুব কাছাকাছি একটা জায়গায় তারা একটা নতুন শহর তৈরি করছে। where they are now busy building their new home. কুইন ডাইডো এবং তার সঙ্গী সাথীরা নতুন একটা শহর তৈরি করছে। শহরটার নাম হচ্ছে কার্থেজ। এখন তারা তো ভুক্তভোগী। ভিনাস এনিয়াসকে বলছে যে তুমি ওই রানীর কাছে যাও, সাহায্য চাও, সে তোমাকে সাহায্য করবে। ভালো করে খেয়াল করেন, ইনিয়াস কিন্তু জানে না যে এই কম বয়সী মেয়েটা হচ্ছে তার মা, গডেস মাদার। ছদ্মবেশে এসেছে কিন্তু ভিনাস, এবং ভিনাস ইনিয়াসকে বলছে যে তুমি যদি রানী ডাইডোর কাছে গিয়ে যদি তুমি সাহায্য চাও, আশ্রয় চাও, সে কিন্তু তোমাকে সাহায্য দেবে, কারণ সে ভুক্তভোগী, তোমার কষ্ট সে বুঝতে পারবে। তখন ভিনাস ইনিয়াসকে সাহায্য করে গোপনে খুব সাবধানে কার্থেজ শহরে ঢোকার জন্য। ভিনাস হেল্পস ইনিয়াস স্নিক ইনটু দ্য সিটি অফ কার্থেজ। ভিনাসের সহযোগিতায় ইনিয়াস আর তার সঙ্গী সাথীরা খুব সাবধানে কার্থেজ শহরের ভেতর ঢুকে পড়ল। ভেতরে ঢুকে ঘটনাক্রমে ইনিয়াসের সাথে কুইন ডাইডোর সাক্ষাৎ হয়। ইনিয়াস মিটস ডাইডো। প্রথম দেখাই ডাইডো ইনিয়াসের প্রেমে পড়ে যায়, প্রথম দেখাতেই, একদম লাভ এট ফার্স্ট সাইট। লাভ এট ফার্স্ট সাইট কেন? এর পেছনে আছে হচ্ছে ভিনাসের হাত। ভিনাস হচ্ছে গডেস অফ লাভ। ভিনাস তার নিজের ছেলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কুইন ডাইডোর মনে ইনিয়াসের প্রতি ভালোবাসার আগুন জ্বালিয়ে দিয়েছিল, এবং সেই আর্টিফিশিয়াল fire of love, it made Dido to fall in love with Aeneas at first sight. প্রথম দেখাই ডাইডো ইনিয়াসের প্রতি দুর্বল হয়ে গেল। ডাইডো তখন সে খুব আগ্রহের সাথে ইনিয়াসকে বলল যে আমি তোমাকে সাহায্য করব। Who is eager to help the Trojans? ইনিয়াস তো খুশি হয়ে গেল। ইনিয়াস কিন্তু জানে না যে ভিনাস ডাইডোকে আর্টিফিশিয়ালি তার প্রতি দুর্বল করে দিয়েছে, এবং ডাইডো তখন ইনিয়াসকে সাহায্য করার জন্য খুবই উদ্গ্রীব, ভেরি ভেরি ইন্টারেস্টেড, ভেরি ইগার। তখন ডাইডো তো অলরেডি ইনিয়াসের প্রতি দুর্বল হয়ে গেছে। তখন ডাইডো ইনিয়াসের কাছে তার গল্প শুনতে চাচ্ছে যে এই যে তোমরা এত বছর ধরে সমুদ্রে ভাসছো, এর পেছনে কাহিনী কি? হোয়াট ইজ দ্য রিজন? তখন ইনিয়াস তাকে গল্প বলে।
যেখানে বলা আছে she has heard of Aeneas, তখন তখন ডাইডো বলছে যে হ্যাঁ ইনিয়াস, বীর ইনিয়াস, মহান বীর ইনিয়াস, আমি তোমার নাম শুনেছি। she has heard of Aeneas মানে ইনিয়াসের বীরত্বের কাহিনী আফ্রিকাতে পৌঁছে গেছে। তখন ডাইডো বলছে হ্যাঁ ইনিয়াস, গ্রেট ইনিয়াস, ইউ আর গ্রেট ইনিয়াস, আমি তোমার বীরত্বের গল্প শুনেছি, আমি আরো শুনতে চাই। and she wants to hear all about how his city Troy was destroyed. ডাইডো শুনতে চাচ্ছে যে এত বড় একটা শহর, এত ধনী, এত সমৃদ্ধ, এত রিচ একটা শহর ট্রয়, ট্রয় ছিল ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টাউনস, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সিটিজ অফ দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শহর, সেই শহরটা কিভাবে ধ্বংস হয়ে গেল ডাইডো শুনতে চাচ্ছে। হাউ দিস ট্রয় ওয়াজ ডিস্ট্রয়েড, ট্রয় নগরী কিভাবে ধ্বংস হয়ে গেল, গল্পটা বলো তো, কাহিনী বলো তো। and how his ships washed ashore on the African beach, এত জায়গা থাকতে তুমি এই আফ্রিকায় এসে ভিড়লে কারণটা কি, পৃথিবীতে এত জায়গা থাকতে তুমি অবশেষে আফ্রিকায় এসে আশ্রয় নিলে, হোয়াট ইজ দ্য রিজন। তাহলে ডাইডো কিন্তু এনিয়াসের কাছে দুটো জিনিস জানতে চাচ্ছে, নাম্বার ওয়ান ট্রয় নগরী কিভাবে ধ্বংস হয়ে গেল, নাম্বার টু কেন তারা বছরের পর বছর ভাসতে ভাসতে আফ্রিকান বিচে এসে পৌঁছালো। Even though Aeneas is sad to speak about so many sad memories, Aeneas তো দুঃখের স্মৃতি মনে করতে চাচ্ছে না, Aeneas তো এমনিতেও সে অনেক সাফার করেছে, সে চাচ্ছে না সেই দুঃখের স্মৃতি আবার মনে করতে। তারপরও he tells Dido his stories, একটু একটু করে Aeneas ডাইডোকে তার দুঃখের গল্প বলতে থাকে, কিভাবে ট্রয় নগরী ধ্বংস হয়ে গেল তার গল্প বলতে থাকে। He tells her, Aeneas ডাইডোকে বলছে, the Greeks had attacked Troy, আগামেমননের বাহিনী ট্রয় নগরী আক্রমণ করেছিল, and that both armies had fought bravely, দুটো আর্মি, এদিকে গ্রিক এদিকে ট্রোজান, তারা বছরের পর বছর 10 বছর ধরে সাহসিকতার সাথে যুদ্ধ করেছে। in the Trojan war for many years, আমরা জানি 10 বছর ধরে গ্রিকদের সাথে ট্রোজানদের যুদ্ধ হয়েছিল। 10 বছর যুদ্ধে কোনো ফলাফল হয়নি। Finally the Greeks won the war, অবশেষে গ্রিকরা যুদ্ধে জিতে যায়। by playing a trick on the Trojan, গ্রিকরা তখন এক কূট বুদ্ধি চালে, তারা এক কৌশল অবলম্বন করে, এক কৌশলে তারা যুদ্ধ জিতে যায়। কি সেই যুদ্ধ, কি সেই কূট কৌশল, কি সেই ভয়ঙ্কর বুদ্ধি যে বুদ্ধিতে গ্রিকরা জিতে গিয়েছিল আর ট্রয় নগরী ধ্বংস হয়ে গিয়েছিল, আমরা সবাই জানি গল্পটা। হোয়াট ইজ দ্যাট স্টোরি, তারা কি করেছিল, এটা ছিল অডিসিউসের বুদ্ধি। অডিসিউসকে ইউলিসিস, অডিসিউসের বুদ্ধি, অডিসিউস কি বুদ্ধি দিয়েছিল, they built a great giant wooden horse, তারা বিশাল এক কাঠের ঘোড়া তৈরি করলো, সেই কাঠের ঘোড়ার পেটের ভেতরে they hid some Greeks in its belly, কাঠের ঘোড়ার পেটের মধ্যে তারা গ্রিক সৈন্যদেরকে লুকিয়ে রেখেছিল, and placed it outside the gates of Troy, এবং তাদেরকে ট্রয় নগরীর দরজার পাশে, গেটের সামনে ওই ঘোড়াকে রেখে দিয়েছিল। ট্রয় নগরীর বাসিন্দা ট্রোজানরা মনে করলো এটা হচ্ছে a gift from the gods, আসলে এটা ছিল ট্রোজান হর্স, দেখতে মনে হচ্ছে উপহার, কিন্তু ভেতরে শত্রুরা কিন্তু লুকিয়ে আছে। Then the Greeks pretended to sail away, তারপর গ্রিকরা এমন ভাব করলো যে তারা যুদ্ধ ছেড়ে চলে যাচ্ছে। তখন ট্রোজানরা আনন্দ উল্লাস করলো যে হ্যাঁ আমরা জিতে গিয়েছি, কিন্তু এটা ছিল আসলে গ্রিকদের কূটকৌশল। The Trojans saw the horse, ট্রোজানরা তখন সেই ঘোড়াটার দিকে খেয়াল করলো, ট্রোজানরা মনে করলো it was a gift, ভেতরে মনে হয় সোনা দানা আছে, খাবার দাবার আছে। তখন বেশিরভাগ ট্রোজান বলল যে এটা আমাদের শহরের ভেতরে নিয়ে আসো, কিন্তু একজন ট্রোজান, one Trojan Laocoon thought it must be a trick, একজন সন্দেহ করলো যে না,
গ্রিকরা তো ভয়ঙ্কর ধূর্ত, অনেক চালাক। এরা নিশ্চয়ই কোন একটা ষড়যন্ত্র করেছে, নিশ্চয়ই এই কাঠের ঘোড়ার মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। লাউকুনের সন্দেহ কিন্তু ঠিক ছিল, বাট লাউকুনকে কেউ বিশ্বাস করলো না। বাট দ্য আদার্স ডিড নট বিলিভ হিম। অন্যরা কিন্তু লাউকুনকে পাত্তাই দিল না। আদার্স ডিড নট বিলিভ হিম। দুঃখজনক ব্যাপার হচ্ছে লাউকুনের সন্দেহটা কিন্তু ঠিক ছিল। এটা কিন্তু আসলেই গ্রিকদের একটা ষড়যন্ত্র ছিল। দেখে মনে হচ্ছে এটা একটা কাঠের ঘোড়া, ভেতরে সোনা দানা আছে, খাবার দাবার আছে, শস্য দানা আছে, এটা একটা গিফট মনে হচ্ছে বাইরে থেকে, কিন্তু ভেতরে তো আসলে সৈন্য লুকিয়ে আছে। অন্যরা বিশ্বাস করলো না, লাউকুনকে বিশ্বাস করলো না। তারা আনন্দ উল্লাস করে, গান বাজনা করে, নাচতে নাচতে they brought the horse into the city. তারা উল্লাস করতে করতে কাঠের ঘোড়াটাকে শহরের মধ্যে নিয়ে আসলো, ইলিয়াম শহরের ভেতরে নিয়ে আসলো। যখন রাত গভীর, সবাই খাওয়া দাওয়া করে, ড্রিঙ্কস করে, আরাম করে ঘুমাচ্ছে, ট্রোজানরা হই হুল্লা করে আরাম করে ঘুমাচ্ছে, তখন কাঠের ঘোড়ার পেটের ভেতর থেকে বের হয়ে এলো গ্রিক সৈন্যরা। At night, গভীর রাত, the Greeks came out of the horse. তারা কাঠের ঘোড়ার পেটের ভেতর থেকে বের হয়ে তারা দরজা খুলে দিল, গেট খুলে দিল। লুকিয়ে ছিল গ্রিক সৈন্যরা, তারা আস্তে 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 শহরের ভেতরে ঢুকে পড়লো। and they destroyed the city. সামনে যে ট্রোজানকে পেল তাদেরকে হত্যা করলো, যত বাড়ি ঘর ছিল সব আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিল। The Greeks, they destroyed the Troy, one of the greatest cities, ধ্বংস হয়ে গেল। এত সমৃদ্ধশালী, এত রিচ একটা শহর ধ্বংস হয়ে গেল। ইনিয়াস তখন যুদ্ধ করতে চেয়েছিল, কিন্তু ইনিয়াস হেক্টরের আত্মা ইনিয়াসের কাছে এসে তাকে বলে যে নাও ইট ইজ টু লেট, অনেক দেরি হয়ে গেছে, ইট ইজ টু লেট। ইনিয়াস, তুমি আর যুদ্ধ করে নিজের জীবনটাকে ধ্বংস করো না, তুমি পালিয়ে যাও, যে কয়জনকে পারো উদ্ধার করে সাথে নিয়ে পালিয়ে যাও, ট্রোজান বংশকে রক্ষা করো, ট্রোজানদের রক্তকে তুমি রক্ষা করো। ইনিয়াস, তুমি যদি মারা যাও তাহলে কিন্তু ট্রোজানদের রক্ত হারিয়ে যাবে, যেভাবেই হোক সেভ ইউর সেলফ, সেভ ইউর ফ্যামিলি, যে কয়জন ট্রোজানকে বাঁচাতে পারো বাঁচাও। ইনিয়াস তখন কি করবে? নিজের ছেলে, তার বাবাকে কাঁধে করে, ওই একটু আগে আপনাদেরকে ছবি দেখালাম না, ছবি দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। Yes, sir. হেক্টরের কথা মতো তার বৃদ্ধ বাবাকে কাঁধে নিয়ে, তার ছেলেকে হাতে নিয়ে, ওয়াইফ ক্রুসাকে নিয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এনিয়াস led his son and father out of burning city. বাবাকে কাঁধে করে ছেলেকে নিয়ে কোনোভাবে পালাচ্ছে, প্রাণ নিয়ে পালাচ্ছে। and his wife Creusa followed. ইনিয়াসের ওয়াইফ তাকে পিছু পিছু আসছে, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে ক্রুসা বাঁচতে পারেনি। ক্রুসা গট লস্ট, ক্রুসা হারিয়ে যায়। and when Aeneas went back to find her, যখন ইনিয়াস পরে ওকে খোঁজার জন্য যায়, he found that she had been killed. দেখে ক্রুসা মারা গেছে, ক্রুসা was killed. তখন ক্রুসার আত্মা ইনিয়াসের সামনে আসে। Her ghost told him that he was destined to go to Italy and to begin a new country. সে বলছে যে আমাদের ট্রয় নগরী, আমাদের ইলিয়াম, it is gone, ধ্বংস, it has been destroyed. Troy has been destroyed. ট্রয়তে এখন আর কোনো আশা ভরসা নাই। এখন এনিয়াসের দায়িত্ব হচ্ছে নতুন এক ট্রয় নগরী প্রতিষ্ঠা করা। A new city, a new country should be established. এবং সেটা কোথায় করতে হবে? Only in Italy. শুধুমাত্র ইটালিতেই প্রতিষ্ঠা করতে হবে। ইটালি ইজ দ্য অনলি প্লেস, অন্য কোথাও থামা যাবে না।
অন্য কোথাও থামা যাবে না, ইটালিতেই যেতে হবে। এটা হচ্ছে ক্রুসার আত্মা, স্পিরিট অফ ক্রুসা ইনিয়াসকে এসে বলছে যে ইউ মাস্ট ফাইন্ড ইটালি, একমাত্র ইটালিতে গিয়েই আমাদের নতুন শহর প্রতিষ্ঠা করা যাবে। She says, these things do not happen without the divine will of the gods, মানে যা কিছু ঘটছে গডস এন্ড গডেসদের ইচ্ছা মতোই ঘটছে। আপনাদের যখন আমরা যখন হোমারের ইলিয়াড পড়ছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম না যে ট্রয় নগরী ইট ওয়াজ নট সাপোজ টু বি দেয়ার, এটা যে ট্রয় যে নগরী সেখানে ছিল, এটা আসলে সেখানে হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল ইটালি। ভুল করে এটা সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল, এই জন্য ট্রয় নগরী কিন্তু ধ্বংস হয়ে যায়। ধ্বংস থেকে বাঁচার জন্য একটাই উপায় ছিল, যে কোনো ভাবে ইটালি পৌঁছাতে হবে। ইটালি হচ্ছে একমাত্র জায়গা, ওয়ান প্রমিসড প্রোটেক্টেড ল্যান্ড, যেখানে তারা নতুন শহর প্রতিষ্ঠা করতে পারবে যেভাবেই হোক, বাই এনি মিনস, বাই হুক অর বাই ক্রুক। ইনিয়াসকে ইটালিতে পৌঁছাতে হবে, একা পৌঁছালে হবে না, সব ট্রোজান, সার্ভাইভিং ট্রোজানদেরকে নিয়ে যেতে হবে, একা পৌঁছালে হবে না, তার ছেলেকে নিয়ে যেতে হবে, অ্যাসক্যানিয়াসকে সাথে করে নিয়ে যেতে হবে, তার ছোট ছেলেটা যার ছবি দেখালাম তাকে সাথে করে নিয়ে যেতে হবে। একসাথে গিয়ে ইটালিতে পৌঁছে সেখানে নতুন একটা শহর প্রতিষ্ঠা করতে হবে, তার আগে কোথাও থামা যাবে না। এটা ছিল, ইট ওয়াজ দ্য ওয়ার্নিং অফ ক্রুসাস স্পিরিট। এখন ইনিয়াস কি করবে? ইনিয়াস স্যাডলি লেফট ক্রুসা। ইনিয়াস তখন ক্রুসার ডেড বডিটা, এখন কিছু তো করার নাই, সে ফেলে চলে আসে, and fled the city to find his father and son. এখন বাবা আর ছেলেকে তো আগে রেখে এসেছে, এখন বাবা আর ছেলেকে তো আবার খুঁজে বের করতে হবে, সে আবার বাবা আর ছেলেকে খুঁজে বেড়াচ্ছে। অবশেষে বাবা আর ছেলেকে খুঁজে পায়। দেন এই যে এইটুকু গল্প হচ্ছে যে ট্রয় নগরী কিভাবে ধ্বংস হয়ে গেছে তার গল্প। তারপর বছরের পর বছর তারা সমুদ্রে ভাসছে, তার গল্পটা বলে। Then Aeneas told Dido how after fleeing ট্রয় থেকে পালিয়ে আসার পর, বার্নিং ট্রয়, জ্বলন্ত ট্রয় নগরী থেকে পালিয়ে আসার পর, he and the other Trojan survivors sails for many years, বহু বছর ধরে এনিয়াস আর তার সঙ্গী সাথীরা যারা ট্রোজানরা বেঁচে ছিল হাতে গোনা কয়েকজন, বছরের পর বছর ধরে তারা সমুদ্রে ভাসছে, বছরের পর বছর ধরে তারা সমুদ্রে ভাসছে, লুকিং ফর দেয়ার নিউ হোম। কোথায়? ইটালি। বছরের পর বছর তারা ইটালি খুঁজে বেড়াচ্ছে, ইটালি কোথায় পাবে? কিন্তু ওই যে আমরা জানি জুনো, গডেস জুনো, সে প্রতি পদে পদে ইনিয়াসকে বিপদে ফেলেছে। যখনই সে ইটালির কাছাকাছি এসেছে তখনই কোনো না কোনো বিপদ এসেছে, যখনই ইটালির কাছাকাছি চলে গেছে তখনই বিপদ এসেছে। বছরের পর বছর তারা শুধু ঘুরে বেরিয়েছে, কোথাও তারা আশ্রয় পায় নাই। they had almost Italy, মানে প্রায় এক সময় তারা মানে তারা জানতে পারে যে তারা আর কিছু দূর গেলেই ইটালি পৌঁছাতে পারে, মানে প্রায় ইটালি পৌঁছে যাবে, আর কয়েকদিন সমুদ্রে ভ্রমণ করলেই তারা ইটালিতে পৌঁছে যাবে। দেন ওই যে জুনো ভয়ঙ্কর এক ঝড়ের আয়োজন করে রাখছিল, when the storm arose and drove them to Carthage, এমন এক ভয়ঙ্কর ঝড় যে ইটালি থেকে ঘুরিয়ে আফ্রিকার কার্থেজে এনে ফেললো। বুঝতে পারেন কি ভয়ঙ্কর ঝড়? এটা কার ষড়যন্ত্র? জুনো, জুপিটারের ওয়াইফ জুনো, the queen of the goddesses. When Aeneas finishes telling his story, Aeneas অবশেষে বলল তার দুঃখের কাহিনী শুনতে শুনতে ডাইডো তো এনিয়াসের প্রতি আরো বেশি দুর্বল হয়ে গেছে, মানে যত সময় যাচ্ছে, এটা হচ্ছে দ্য ম্যাজিক্যাল স্পেল অফ ভিনাস, যত সময় যাচ্ছে ডাইডো তত দুর্বল হয়ে যাচ্ছে, যত সময় যাচ্ছে এনিয়াসের প্রতি ডাইডো আরো দুর্বল হয়ে যাচ্ছে। ডাইডো convinces him to stay in Carthage for a while. ডাইডো বলল যে তোমার যেহেতু এত বিপদ, এত সমস্যা, অল্প সময়ের জন্য তুমি তাহলে
এই কার্থেজ শহরে থাকো। ডাইডো ইনিয়াস এবং তার সঙ্গী সাথীদেরকে বলে যে তোমরা তো অনেক ঘুরেছো, অনেক কষ্ট করেছো, তোমরা কিছুদিনের জন্য কার্থেজে থাকো। কিছু সময়ের জন্য ইনিয়াস ভুলে যায় যে জুপিটার ওকে বারবার করে নিষেধ করে দিয়েছে যে ইটালি ছাড়া তুমি অন্য কোথাও থাকতে পারবে না। জুপিটার কিন্তু ওকে বারবার নিষেধ করে দিয়েছে যে উইদাউট ইটালি nowhere you can stand, nowhere you can make your home, অন্য কোথাও কিন্তু তুমি তোমার বাড়িঘর প্রতিষ্ঠা করতে পারবে না। ইনিয়াস কিছুক্ষণের জন্য ভুলে যায়। ইনিয়াস ডাইডোর কথায় সে ভুলে যায়। ডাইডো তাকে আমন্ত্রণ জানায়। ইনিয়াস তার কিছুক্ষণের জন্য তার ডেস্টিনি, তার ভবিষ্যতের কথা সে ভুলে যায়। হি স্টেজ, ইনিয়াস থেকে যায়, forgetful of his destiny and his duty to sail to Italy, তার যে ডিউটি ইতালিতে যেতেই হবে এটা সে কিছুক্ষণের জন্য ভুলে যায়। কিছুক্ষণ না, প্রায় 1 বছর, অলমোস্ট 1 ইয়ার, নট একদিন 2 দিন না, 1 বছর। 1 বছরের জন্য সে ভুলে থাকে। তারপর একদিন ফাইনালি জুপিটার যখন দেখে যে এই ইনিয়াস তো ভুলে গেছে, ওর দায়িত্বের কথা সব ভুলে গেছে, তখন জুপিটার বার্তা পাঠায়। জুপিটার তখন মার্কারিকে পাঠায় তার এক দূত, যে দেবতা আছে হারমিস, আমরা যাকে হারমিস বলে চিনেছিলাম, ওই যে হারমিস হচ্ছে সে যে ওই যে কিং প্রায়ামকে অ্যাকিলিসের তাঁবুতে নিয়ে গিয়েছিল, সেই হারমিস। যে হারমিস সেই মার্কারি, যে মার্কারি সেই হারমিস। মার্কারিকে জুপিটার পাঠালো যে যাও, ইনিয়াস ওর দায়িত্ব সব ভুলে গেছে, ওকে একটু ওর কর্তব্যের কথা মনে করে দিয়ে আসো। ফাইনালি the gods tell him that he must leave. 1 বছর কিন্তু মোটামুটি ইনিয়াস এবং ডাইডো সংসার করে ফেলেছে, তাদের মধ্যে বিয়েও হয়ে যায়, এবং এই সম্পর্কের পিছনে ভিনাসেরও যেমন দায় আছে, জুনোরও দায় আছে, এটা আমরা পরবর্তীতে জানতে পারবো যে ডাইডোর কপাল খারাপ। ডাইডো is madly in love with Aeneas, কিন্তু ইনিয়াসের তো অন্য দায়িত্ব আছে। Finally, the gods tell him that he must leave. Carthage is Dido's city. কার্থেজ শহরে সে যে অবস্থান করছে, এটা তো কার্থেজ তো ডাইডোর শহর, এটা তো ইনিয়াসের কোনো শহর না। ইনিয়াস তার নিজের শহর নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। And Aeneas has his own land to found. ইনিয়াসকে তার নিজের শহর প্রতিষ্ঠা করতে হবে। কার্থেজ তো ডাইডোর শহর, তাহলে ইটালিতে যেতে হবে না? ইনিয়াসকে আবার মনে করিয়ে দিল যে that is your duty, you must reach Italy, you must establish your town there. এটা ছিল ইনিয়াসের দায়িত্ব। ইনিয়াস tells ডাইডো, ইনিয়াস তখন ডাইডোকে বলে he must leave her, যে এখন আর তার সাথে থাকা সম্ভব না। জুপিটার তাকে নির্দেশ দিয়েছে, what is Aeneas's duty? He must leave Dido. 1 বছর একসাথে থাকার পর ইনিয়াস এখন ডাইডোকে ছেড়ে চলে যাচ্ছে। He must leave Dido and his duty is to sail to Italy. ইনিয়াসকে কোথায় যেতে হবে? ইনিয়াসকে কোথায় যেতে হবে? ইটালিতে যেতে হবে। যেভাবেই হোক ইনিয়াসকে ইটালি যেতে হবে। কিন্তু ডাইডো তো অলরেডি ডিপলি ইন লাভ উইথ ইনিয়াস। ডাইডো মানে এতদিনে ইনিয়াসকে ছাড়া ডাইডো বেঁচে থাকার কথা চিন্তাও করতে পারে না। ডাইডো এতখানি ভালোবেসে ফেলেছে ইনিয়াসকে। ইনিয়াস এখন তার দায়িত্ব, তাকে চলে যেতেই হবে। এখন ডাইডো কিভাবে বাঁচবে? ডাইডো কোনোভাবেই মেনে নিতে পারছে না। ডাইডো হ্যাজ ফলেন ইন লাভ উইথ এনিয়াস। উইদাউট এনিয়াস ডাইডো ক্যানট লিভ। ডাইডো কোনোভাবেই বেঁচে থাকতে পারে না। এন্ড ওয়েন হি সেলস অ্যাওয়ে, ইনিয়াস যখন বাধ্য হয়ে ডাইডোকে ছেড়ে চলে যায়, she tragically kills herself out of sorrow. ডাইডো তখন সুইসাইড করে। কোনোভাবেই এই সিদ্ধান্তটা সে মেনে নিতে পারে না যে ডাইডো ইনিয়াসকে এবং তার দলবলকে 1 বছর ধরে আশ্রয় দিয়ে রেখেছে, 1 বছর ধরে তাকে খাওয়াচ্ছে, সেই ডাইডোকে রেখে ইনিয়াস এইভাবে চলে যেতে বাধ্য হলো। আর ইনিয়াস এটা কোনোভাবেই সহ্য করতে পারলো না, কারণ ডাইডো ইনিয়াসের প্রতি অনেক বেশি উইক।
ডাইডোকে ছেড়ে যখন এনিয়াস চলে যাচ্ছে, ডাইডো কোনোভাবেই আর নিজের জীবন বাঁচিয়ে রাখতে পারলো না। She committed suicide. Dido killed herself out of sorrow. আপনারা পাশে দেখতে পাচ্ছেন ছবি, ছবি দেখতে পাচ্ছেন না? জি স্যার। ইয়েস স্যার। আমি বড় করছি, আপনাদের সুবিধার জন্য বড় করছি। দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। এই যে কাঠের উপরে Yes, যে sir. আগুন জ্বলছে, উপরে ডাইডো। এই যে ট্র্যাজেডি অফ ডাইডো, এটা যদি আপনারা সময় পান আপনারা একটু পড়ে নেবেন, যে ডাইডো তার লাইফটা হচ্ছে একটা ট্র্যাজিক লাইফ। বেচারা, সে চেয়েছিল ইনিয়াসের সাথে বাকি জীবন সুখে থাকতে, কিন্তু সে পারল না। এমনিতে আমাদের হাতে যদি সময় থাকতো আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে ডিটেইলে আলোচনা করতাম, কিন্তু আমরা ট্র্যাজেডি অফ ডাইডো এটা নিয়ে হয়তো খুব বেশি আলোচনা করতে পারবো না। ডাইডো এই যে সে সুইসাইড করলো, এটা কিন্তু একটা করুণ পরিণতি, এবং এনিয়াস সে তার নিজের কর্তব্যের উপর বেশি গুরুত্ব দিচ্ছে, সেজন্য কিন্তু সে ডাইডোকে ছেড়ে চলে যাচ্ছে, এবং ডাইডো সেটা কোনোভাবেই মেনে নিতে পারে নাই। ডাইডো কুড নট টেক ইট ইজি। ডাইডো কিন্তু কোনোভাবেই আর নিজের জীবনটাকে টিকিয়ে রাখতে পারলো না। ইনিয়াস যাওয়ার সাথে সাথেই ডাইডো কিন্তু সুইসাইড করে। এখন এই যে দ্য রিলেশনশিপ বিটুইন এনিয়াস এন্ড ডাইডো, এটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, একটু পড়ে বোঝার চেষ্টা করবেন যে এনিয়াসের সাথে ডাইডোর সম্পর্কটা কেমন ছিল। আর সামারিটা খুব ভালো করে ফলো করার চেষ্টা করবেন, কারণ আপনাদের ফাইনালের সব কোয়েশ্চেন আমরা এই সামারি থেকেই করব, এই সামারি থেকেই আপনি পাবেন সব, এখান থেকেই সব কোয়েশ্চেন হবে। সামারিটা খুব ভালো করে কভার করবেন। স্যার আমাদের ভাইবাটা কিভাবে হবে, কবে হবে? ভাইভাটা ডেট দিব আপনাদেরকে, ডেট দিয়ে দিব, ওই ডেটে ভাইভা হবে। মিডে স্যার ভাইভা দিয়েছেন না? এক্সামের আগে, জি স্যার, ওইটা তো স্যার মিড পরীক্ষা হয়ে যাওয়ার অনেক পরে দিয়েছি। হ্যাঁ, এটা এইটা হচ্ছে স্যার আপনারা কত তারিখের ভিতরে শেষ হবে? 11 তারিখের ভিতরে শেষ হয়ে যাবে ভাইভা। ওকে স্যার, ঠিক আছে। এটা হচ্ছে আমি ডেট দিয়ে দিব, আপনাদেরকে ডেট দিয়ে দিব, 11 তারিখের মধ্যেই হয়ে যাবে। এখন যেহেতু আপনাদের রিটেন পার্ট কম, রিটেন অ্যাসাইনমেন্ট যেহেতু আপনাদের ছোট হবে, লেখা যেহেতু কম হবে, সেহেতু আপনাদেরকে লেখার সময়টা একটু কম দেওয়া হবে, 3 দিন সময় পাবেন। লেখার পরে আপনাদেরকে একটা ডেট দেওয়া হবে যে ওই দিন ভাইভা হবে। আচ্ছা আমরা আগের রেজাল্টটা পাইনি, আপনি বলছিলেন আপলোড করবেন। আচ্ছা আচ্ছা, দিয়ে দিব। ওটা আমি করতে পারছি না কোনো একটা কারণে, হচ্ছে না। আমি দেখি লিস্ট আকারে দিয়ে দিব, লিস্ট আকারে রেজাল্টটা আমি দিয়ে দিব। এখন আমি তো গুগল, মানে কোনো একটা প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি না। আমি আপনাদেরকে লিস্ট করে রেজাল্ট দিয়ে দিব। আচ্ছা স্যার। আচ্ছা, একটু দেরি হচ্ছে। আমি তো মানে আমি আসলে বুঝতে পারি নাই আপনারা যে পান নাই। আমি পরবর্তী দেখি অনেকেই বলছে যে রেজাল্ট পায় নাই, এই জন্য পরে আমি আবার করলাম। আচ্ছা, আমাদের এই পর্যন্ত রইলো যে ডাইডো সুইসাইড করলো, এনিয়াস চলে গেল, ডাইডো সুইসাইড করলো। আমাদের এই পর্যন্ত রইলো, এই পর্যন্ত আমরা আজকে পড়লাম। নেক্সট ক্লাসে এটা অলরেডি, এই যে সামারিটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করা আছে, আমি আপনাদের সাথে শেয়ার করেছি। স্যার আমাদের প্রতি মার্কের মধ্যে 20 মার্ক রিটেন আর 20 মার্ক ভাইভা। আপনি 25 মার্কস ভাইভা আর 15 হচ্ছে রিটেন।
ভাইভা বেশি, ভাইভাতে মার্কস বেশি। এর কারণ হচ্ছে যে আপনারা যখন রিটেনে বেশি গুরুত্ব দেন তখন আপনারা শুধু লেখাই সময় দেন কিন্তু পড়াতে সময় দেন না। যেহেতু আপনারা যেন একটু পড়েন এই জন্য আপনাদেরকে একটু লেখা কমিয়ে দিচ্ছি আর ভাইভাতে একটু বেশি, মানে আপনারা যেন একটু মানে পড়ার পড়েন আর কি, এই জন্য। আচ্ছা, এই যে আমরা কোন পর্যন্ত পড়েছি, এই যে এই যে এই যে she tragically kills herself out of sorrow, এই পর্যন্ত আজকে আমাদের রইলো। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা তারপর থেকে শুরু করব, এই যে এখান থেকে শুরু করব। এখন আপনারা যেটা করবেন, কাহিনীটা খুব ভালো করে বোঝেন। আমি স্লাইড আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা স্লাইডটা খুব ভালো করে খেয়াল করবেন কারণ আপনাদের সমস্ত কোয়েশ্চেন এখান থেকেই আসবে। আপনাদের ভাইভা, আপনাদের ব্রিফ এক্সপ্লেনেশন, আপনাদের শর্ট কোয়েশ্চেন সবকিছুই স্লাইড থেকে আসবে। আপনাকে এক্সট্রা কোনো কিছুই পড়তে হবে না, যেহেতু আপনাদের হাতে সময় কম, একেবারে কম। আপনারা শুধু স্লাইডটাই মন দিয়ে পড়েন, এই স্লাইড থেকেই প্রশ্ন আসবে। ঠিক আছে, স্যার আমার আমার একটু কিছু বলার ছিল স্যার। বলেন বলেন। স্যার এই যে মানে পরীক্ষার আগে তো প্রেজেন্টেশন ভাইবা এগুলা থাকে, তো স্যার এই যে ওয়েদার তো হঠাৎ হঠাৎ খারাপ হয়ে যায়, তো সেই দিন আর কি প্রেজেন্টেশন দেওয়ার সময় হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেছে। পরে মোবাইল ডাটা কানেক্ট করার পরে মানে আমি কথা বলি কিন্তু আমার কথা 2 মিনিট পর পর যায়, মানে ডাটা এরকম স্লো। এবং স্যার ভাইবার সময় যদি এরকম কোনো সমস্যা হয়, আমাদের কথা যদি কিছুই না বোঝা যায়, তখন স্যার কোনো ফোনে মানে নিব, অল্টারনেটিভ ফোনে, মোবাইলে কল হ্যাঁ কল করে? কল করে, হ্যাঁ ওকে স্যার, ওকে স্যার, কোনো অসুবিধা তো নাই। এইটাই ক্লিয়ার হয়। হ্যাঁ, আর আপনারা প্রেজেন্টেশন যারা এখনো দেন নাই দিয়ে দিবেন। আমি কিন্তু প্রেজেন্টেশনের এটা অলরেডি আমি টাইম দিয়ে দিয়েছি আপনাদের, মনে আছে কিনা? 20 তারিখ, 20 তারিখ ডেট স্যার ছিল। প্রেজেন্টেশন দিয়ে দিয়েছি স্যার, ওইটা না অন্য। আচ্ছা, কেউ যদি বাকি থাকে, এটা অনেকে দেয় নাই, যারা দেয় নাই তারা যেন দিয়ে দেয়, নিজ দায়িত্বে দিয়ে দিবেন, না দিলে কিন্তু এটার মার্কস আপনার আসবে না। ঠিক আছে, স্যার কোনটা, ওই যে ভিডিও প্রেজেন্টেশন যেটা? হ্যাঁ ভিডিও প্রেজেন্টেশন, এটা আপনাদের টাইমে মিলতেছিল না, পরে আমি আপনাদেরকে দিয়ে দিলাম রেকর্ডিং, সুবিধা মতো রেকর্ড করে দিয়ে দিবেন। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। এই যে আমি আবারও বলে দিই, কোশ্চেন কোথা কোথা থেকে হবে নোট করে রাখেন, কোন কোন স্লাইড খুব গুরুত্বপূর্ণ। এই যে ইনফরমেশন স্লাইড, প্রথমে ইনফরমেশন স্লাইড খুব ইম্পর্টেন্ট স্লাইড। এই যে ব্যাকগ্রাউন্ডের জন্য 2টা স্লাইড, এই যে ব্যাকগ্রাউন্ডের 2টো স্লাইড, এখান থেকে কিন্তু 2 মার্কসেরও কোশ্চেন হতে পারে, 5 মার্কসেরও কোশ্চেন হতে পারে। কোশ্চেনটা দেখেন, এই যে উপরে লেখাই আছে ব্যাকগ্রাউন্ড অফ রাইটিং দ্য ইনিয়াড, মানে কোশ্চেন হবে, মানে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ হয়তো আলাদা হবে কিন্তু কোশ্চেনটা কিন্তু এটাই, ব্যাকগ্রাউন্ড অফ রাইটিং দ্য ইনিয়াড, মানে যে ইনিয়াড লেখার পেছনের গল্পটা, যে ইনিয়াড কিভাবে লেখা হলো। Why did Virgil write the Aeneid? ভার্জিল কেন ইনিয়াড লিখলেন, ইনিয়াড লেখার পিছনে কারণটা কি, কি কি কারণ এখানে পয়েন্ট আউট করে বলা আছে। আপনারা নিজের মতো করে প্যারাগ্রাফ করে লিখবেন, এরকম পয়েন্ট আউট করে লেখার দরকার নেই, আপনারা নিজের মতো করে ব্যাখ্যা করে লিখবেন। এরপরে সামারি, সামারি যেখানে কাহিনী, কাহিনীটা বুঝলে আপনারা অ্যান্সার করতে পারবেন। এই কাহিনীর মধ্য থেকেই কোয়েশ্চেন থাকবে, কাহিনীর মধ্য থেকেই কোয়েশ্চেন থাকবে। মানে আমার এই রেকর্ডিংটা যদি আপনারা ফলো করেন, আমার কথাগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে দেখবেন যে সমস্ত কোয়েশ্চেন এর মধ্য থেকেই আসবে, বাইরে থেকে একটা কোয়েশ্চেনও আসবে না। নট এ সিঙ্গেল কোয়েশ্চেন উইল কাম আউটসাইড মাই লেকচার, লেকচারের মধ্য থেকেই সবকিছু আসবে। স্যার আপনারা লেকচার, আজকে লেকচার 14। থ্যাংক ইউ। আমি
নেক্সট বুধবার দিন আমরা দুইটা ক্লাস করব, পরপর দুটা ক্লাস করব। প্রথম ক্লাসে আমরা ইনিয়াড শেষ করে দেব, সিলেবাস শেষ করে দেব, কারণ আমরা তো আর বাড়াতে পারবো না। ইনিয়াডটা আমরা শেষ করে দেব প্রথম ক্লাসে, আর সেকেন্ড ক্লাসে আমরা ফাইনালে র্যাপ আপ করে দিব আপনাদের জন্য। আগামী বুধবার আমরা র্যাপ আপ করে দিব। স্যার বুধবারে কি লাস্ট ক্লাস? হ্যাঁ, বুধবারই আমরা দুইটা ক্লাস করব। প্রথমে আমরা ইনিয়াড শেষ করব, তারপরে আমরা র্যাপ আপ করে দিব। বুধবারই আমরা লাস্ট ক্লাস। তবে হ্যাঁ, যদি আপনাদের এক্সট্রা আরো ক্লাস দরকার হয়, ইফ ইউ নিড মোর ক্লাস, এটা আমাকে জানালে আমি টাইমটা ঠিক করে নেব। বাট অফিসিয়ালি আমরা বুধবার দিন দুইটা ক্লাস করে আমরা ফাইনালের জন্য প্রিপেয়ার হয়ে যাব। সবাইকে বলবেন বুধবারে হচ্ছে আমি রিভিউ করে দিব, একদম ফাইনালের জন্য প্রিপেয়ার করে দেব, কেউ যেন মিস না করে। স্যার ফাইনালে কি এনইএড থেকেই হচ্ছে ভাইবা হবে, এনইএড থেকেই হচ্ছে কোশ্চেন হবে? কেন? আমরা তো আরেকটা পড়েছি, আরেকটা নাটক পড়েছি তো আমরা, অ্যাসকিলাসের অ্যাগামেমনন। ও আচ্ছা আচ্ছা ভুলে গেছেন? অ্যাসকিলাসের আচ্ছা অ্যাগামেমনন স্যার, পড়েছি তো। হ্যাঁ, আমি ওই যে লাস্ট ক্লাসে, আমাদের যে লাস্ট রিভিউ ক্লাস হবে, আমি বলে দিব কোন কোন স্লাইড আপনারা বেশি গুরুত্ব দিবেন, কোন কোন স্লাইড খুবই ইম্পর্টেন্ট, ওগুলো আমি আপনাদেরকে বলে দিব যে এই স্লাইড থেকেই আমি শর্ট কোয়েশ্চেন করব, ব্রিফ এক্সপ্লেনেশন করব, ভাইভার কোয়েশ্চেন করব, বলে দিব। আপনারা তাহলে আপাতত এই ইনিয়ার যতটুকু পড়ালাম কাহিনীটা বোঝার চেষ্টা করেন। মানে এই যে ডাইডো সুইসাইড করলো, এই পর্যন্ত আপনারা একটু মন দিয়ে দেখেন, কভার করেন। এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু ইনিয়াড। আমরা নেক্সট ক্লাসে সামারিটা শেষ করব। নেক্সট ক্লাসে আমাদের কাজ কি তাহলে? প্রথমে আমরা সামারিটা শেষ করব, কাহিনীটা বোঝার চেষ্টা করব ওভারঅল। যদিও জানি আমরা মহাকাব্যটা ইনকমপ্লিট, কিন্তু যতটুকু ভার্জিল লিখে গেছেন ততটুকু আমরা ওভারঅল বোঝার চেষ্টা করব। তারপর আমরা ওকে স্যার। ইনিয়াস ক্যারেক্টার, আমাদের যে মূল ক্যারেক্টারটা প্রোটাগনিস্ট, তাকে আমরা বোঝার চেষ্টা করব। এটুকু বুঝে আমাদের সিলেবাসটা আপাতত শেষ করব, যেহেতু ফাইনালে আমাদের সময় কম, আর আমরা কোনো কিছু কভার করব না। এরপরে আমরা রিভিউ করে ফেলবো আপনাদের ফাইনালে কোন কোন জায়গা থেকে আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন, আমরা বুধবার দিন আপনাদেরকে একদম কমপ্লিট পিকচার দিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকেন। আর হচ্ছে স্লাইড গুলো ফলো করেন, আমি কিন্তু স্লাইড গুলো দিয়ে দিচ্ছি, গুগল ক্লাসরুমে অ্যাভেলেবল আছে, আপনারা কিন্তু চোখ বুলান। ঠিক আছে, এর মধ্য থেকেই কিন্তু আপনাদের ফাইনালে রিটেন হবে 15, ভাইবা কিন্তু 25। মানে হচ্ছে আপনাদের মানে ওভারঅল আইডিয়াটা থাকতে হবে, তাইলেই আপনি অ্যান্সার করতে পারবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন।